হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 13-এ। তো আজকে হচ্ছে আমাদের ক্লাসটি একটু ভিন্নধর্মী ক্লাস, মানে হচ্ছে গিয়ে নর্মালি আমরা ক্লাসগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করে টপিক কভার করে তারপর হচ্ছে গিয়ে রিলেটেড যে রিটেন ম্যাথগুলো হয়তো সেগুলো হচ্ছে আমরা সলভ করতাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আগের ক্লাসগুলোতে আমি যে কাজটা করতাম যে টপিকের পাশাপাশি রিটেন ম্যাথের পাশাপাশি এমসিকিউগুলোও সলভ করিয়ে দিতাম। তো এতে করে ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি চিন্তা করলাম এখন থেকে টপিকগুলো কমপ্লিট করার পাশাপাশি রিটেন ম্যাথগুলো আমরা ওই ক্লাসেই করে ফেলবো। আর হচ্ছে যে এমসিকিউগুলো হইতে পারে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এমসিকিউগুলো আমরা নিজেরাই পারার কথা। তো তারপরে যদি আমাদের সমস্যা হয় তো এর জন্য এমসিকিউ এর জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, ঠিক আছে। তো বলতে পারো এটা হচ্ছে কি আমাদের এমসিকিউ স্পেশাল ক্লাস এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট বলতে আমরা শুরুতেই যখন চ্যাপ্টারটা স্টার্ট করছিলাম আমরা বলছিলাম এই চ্যাপ্টারটাকে আমরা মেজর দুইটা পোর্শনে ভাগ করতে পারি। প্রথম যে অংশটা সেটা হচ্ছে গুণাঙ্ক রিলেটেড পার্ট, আর দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে তোমার প্রবাহী রিলেটেড পার্ট, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে লেকচার 9 থেকে প্রবাহীর অংশটা পড়ে আসছি, প্রবাহী পড়ে আসছি, সান্দ্রতা পড়ে আসছি, স্টোকসের সূত্র, অন্তবেগ, পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি, তারপর হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কৈশিকতাও পড়েছি। মানে হচ্ছে আমাদের প্রবাহী রিলেটেড এ টু জেড কমপ্লিট হয়েছে আমাদের লেকচার নাম্বার 8 থেকে লেকচার নাম্বার 12 পর্যন্ত, ঠিক আছে। তো এই যে টপিকগুলো কভার করলাম এই টপিকগুলোর এমসিকিউ কী কী হইতে পারে সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমরা যেহেতু হচ্ছে কনসেপ্টগুলো খুবই ক্লিয়ারভাবে পড়ে আসছি, আশা করি এমসিকিউগুলো হচ্ছে আমরা খুব সহজেই পারবো। তো তারপরে আমি যত সম্ভব চেষ্টা করব যে হচ্ছে যেগুলোর ব্যাখ্যা করার প্রয়োজন হয় সেগুলো আমি ব্যাখ্যা করে দেব, আর যেগুলো মনে হয় না হচ্ছে এটা তো আমি ক্লাসেই খুব সুন্দর করে পড়িয়ে আসছি, এটা তুমি হচ্ছে দেখা মাত্রই পারা উচিত, সেইগুলো হচ্ছে আমি খুব অল্প টাইমে কভার করে দেবো, ঠিক আছে। মানে মেইনলি হচ্ছে কি কী কী এমসিকিউ বোর্ড কোশ্চেন আসতে পারে, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্টে বিগত বছরে কী ধরনের কোশ্চেন আসছে এইগুলো আইডিয়া নেওয়ার জন্যই মূলত হচ্ছে গিয়ে এই ক্লাসটা করার পর বা হচ্ছে এই পিডিএফটা দেখার পর তুমি নিজে একটু আইডিয়া করতে পারবা যে আসলে বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে কী কী এমসিকিউ কোয়েশ্চেন বেশি আসছে বা কোনগুলো আসতে পারে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই। তো দেখো আমাদের হচ্ছে কি প্রথমে যে টপিকের উপর এমসিকিউগুলো করবো সেটা হচ্ছে প্রবাহী ও সান্দ্রতা। তো তোমাকে বলছে যে নিচের কোনটি প্রবাহী পদার্থের জন্য সঠিক নয়, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে চলো সবগুলো অপশনই পড়ি, যেহেতু বলছে কোনটা সঠিক নয় আমরা যদি যে কোনটা পড়ে বুঝতে পারি যে এটা সঠিক না তাহলে এটাই হচ্ছে আমরা কি করে ফেলবো, আঁকিয়ে ফেলবো। বিজ্ঞানী ল্যাপ্লাস সর্বপ্রথম আণবিক তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানের ব্যাখ্যা দেন, এটা কিন্তু সঠিক, ঠিক আছে। তোমাকে বলছে কোনটা সঠিক না, সঠিক নাটা কিন্তু আমাদের হচ্ছে কি খুঁজে বের করতে হবে। তো এটা কিন্তু সঠিক, এমসিকিউ এর জন্য কিন্তু আসতে পারে, বা হচ্ছে এটাও কিন্তু একটা ইনফরমেশন। তুমি প্রথম যে অপশনটা এটাও কিন্তু একটা ইনফরমেশন, এই কোয়েশ্চেনের জন্য এই সেন্টেন্সটা সঠিক, ঠিক আছে। কিন্তু তোমাকে বলছে কোনটা সঠিক না এই সেন্টেন্সটা খুঁজে বের করার জন্য। আন্তঃআণবিক বল দু রকমের হয়ে থাকে, সংশক্তি এবং আসন্দন বল, এটাও কিন্তু সঠিক। উষ্ণতা বা তাপমাত্রার উপর পৃষ্ঠটান নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়, ঠিক আছে। এটাও কিন্তু হচ্ছে তোমার সঠিক। তরলের যে হচ্ছে উষ্ণতা, এখানে আমরা হচ্ছে মেনলি তরলের উষ্ণতাটাই বুঝতেছি। মানে আমাদের হচ্ছে প্রবাহী দুই ধরনের হইতে পারে, তরল এবং বায়বীয়। তবে যদি তোমাকে ডিফাইন করে না দেয় যে কোন প্রবাহীটা এখানে বলছে, সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে তরলই ধরে নেব। তাপমাত্রা কমার সাথে সাথে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাপমাত্রা কমার সাথে সাথে তোমাকে কি বলছে যে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়, এটা কিন্তু সঠিক না। কারণ আমরা হচ্ছে ওই দিন পড়ছিলাম যে তরলের জন্য, তরল পদার্থের জন্য আমাদের যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে হচ্ছে কি সান্দ্রতা হ্রাস পায়, কারণ তখন হচ্ছে অণুগুলোর মধ্যে দূরত্ব কমে, ঠিক আছে। অণুগুলো যদি কাছাকাছি থাকে তাহলে তরলের সান্দ্রতা হচ্ছে তোমার বেশি হয়, ঠিক আছে। মানে আকর্ষণ বলটা বেশি, এই আকর্ষণ বলের জন্য তো আসলে হচ্ছে কি গতিটা বাধাপ্রাপ্ত হয়। আর গ্যাসের জন্য আমাদের হচ্ছে গিয়ে যে সান্দ্রতাটা সৃষ্টি হয় সেটা মেনলি হচ্ছে ছিল গতিশক্তির ফলে, ঠিক আছে। যত বেশি ছুটাছুটি তত বেশি বাধা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি তাপমাত্রা যদি কমাই তাহলে হচ্ছে কি গ্যাসের কিন্তু তোমার কি হবে যে তাদের ছুটাছুটি কমবে, এর ফলে কি সান্দ্রতাটা কমবে। তার মানে হচ্ছে কি তোমার এই কথাটা ঠিক না, ঠিক আছে। তার মানে আমাদের এই কোয়েশ্চেনের জন্য মানে এই সেন্টেন্সটা কিন্তু ঠিক না, এই সেন্টেন্সটা হচ্ছে ভুল, কিন্তু এই কোয়েশ্চেনের জন্য এই অপশনটা হচ্ছে সঠিক। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর এই যে উপরের যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম এইগুলো কিন্তু সেন্টেন্স হিসাবে সঠিক। তো তোমরা এই কোয়েশ্চেন যখন পড়বা তখন উপরের যে সেন্টেন্সগুলো এগুলো হচ্ছে গিয়ে কি শিখে ফেলবা, কারণ এই এক একটা সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে কি এক একটা ইনফরমেশন। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। বলছে বৃষ্টির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে পড়ার সময় একটি নির্দিষ্ট বেগ অর্জন করার কারণ মেইনলি হচ্ছে গিয়ে কি বলতো, বায়ুর সান্দ্রতা অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ সান্দ্র বলের ফলেই কিন্তু যে বৃষ্টির ফোঁটা যখন পড়তে থাকে অভিকর্ষ বলের ফলে এখানে কিন্তু জি ত্বরণ নিয়ে পড়ে, তার মানে অ্যাকচুয়ালি ফাইনালি
একটা হিউজ বেগ আসার কথা, ঠিক আছে, মানে যত উপর থেকে পড়বে তার শেষ বেগটা কি তত বেশি হওয়ার কথা, কারণ আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। আদি বেগটাকে যদি আমরা জিরো ধরি, ঠিক আছে, যেহেতু উপর থেকে জাস্ট পড়া স্টার্ট করছে, আমরা জিরো জিরো বিবেচনা করতে পারি, সেই ক্ষেত্রে বেগ যেটা শেষ বেগ এটা হচ্ছে কি রুট ওভার এইচ, মানে উচ্চতা যত বেশি তত বেশি বেগ প্রাপ্ত হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি একটা ধ্রুব বেগে পড়ে, যেটাকে আমরা টার্মিনাল ভেলোসিটি বলি, ঠিক আছে, বা যেটাকে আমরা প্রান্তিক বেগ বা অন্তবেগ বলি। তো এই অন্তবেগটা হওয়ার কারণে আসলে এই যে পৃথিবীর যে টান বল, যে বলের ফলে হচ্ছে সে ত্বরণ প্রাপ্ত হয়, আমাদের উপরের দিকে একটা সান্দ্র বল কাজ করে, ঠিক আছে। এই সান্দ্র বলের ফলে এটা আসলে কোন ধরনের সান্দ্র বল কাজ করে বা কিসের জন্য হয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা বাতাসের সান্দ্রতা, আর তরলের ভিতর দিয়ে যদি পড়তো তাহলে হচ্ছে তরলের জন্য সান্দ্রতা, ঠিক আছে। তো এটা তোমাকে বলছে। তারপরে বাতাসের ঊর্ধ্বমুখী ধাক্কা, এখানে ধাক্কা অ্যাকচুয়ালি না, বায়ুমণ্ডলে বাতাসের প্রবাহ এটাও না, তার মানে এখানে শুধুমাত্র 2 নম্বরটা সঠিক, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার সঠিক অপশন। ওকে, তারপরে দেখো কি বলছে, যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মাধ্যমের সান্দ্রতা, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমাকে গ্যাসের জন্য বলছে, তরলের জন্য বলছে। তো আমরা বলছিলাম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের যে সান্দ্রতা সেটা হচ্ছে তোমার হ্রাস পায়, আর হচ্ছে তোমার কি যে গ্যাস যেটা, এই গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু দেখি। তো তোমাকে বলছে গ্যাসের বাড়ে তরলের কমে, তার মানে আমরা কিন্তু এক নাম্বারটাই সঠিক পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে আমাদের 1 নম্বরটা এখানে সঠিক। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা বাড়ে, মানে হচ্ছে কি তোমার ছোটাছুটি গতিশক্তি বাড়ে। তো ধাক্কাধাক্কি যদি বেশি হয় তরলের জন্য, তাহলে দেখা যায় সেখানে বাধা বেশি হয়। আর তরলের জন্য অণুগুলার দূরত্ব হচ্ছে গিয়ে কি বাড়ে, ধরো এভাবে ছিল, তো তাপের ফলে এখানে গেছে, যে কারণে তাদের আকর্ষণ বল কমে, আকর্ষণ বল কমার ফলে তরলের সান্দ্রতা কি কমে। বলছে তরলের প্রবাহের দিক ও সান্দ্র বলের মধ্যে কোন, আমরা হচ্ছে দেখো আমরা ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম যে আমরা সান্দ্রতাটাকে অনেকটা ঘর্ষণের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। সান্দ্র বল যেটা, এটাকে আমরা কি ঘর্ষণ বলের মতো চিন্তা করতে পারি। এটা আসলে কেন বলছিলাম বলতো, কারণ ঘর্ষণ বল যেরকম গতিকে বাধা দেয়, এই সান্দ্র বলও কিন্তু তোমার কি প্রবাহীর গতিকে বাধা দেয় বা আপেক্ষিক গতিকে বাধা দেয়। তো হচ্ছে গিয়ে প্রবাহের গতি যদি হয় এইদিকে, তাহলে হচ্ছে গিয়ে কি সান্দ্র বলটা কাজ করে তার উল্টা দিকে। আমরা এই জন্যই কিন্তু এই ঘর্ষণের সাথে এটাকে তুলনা করছিলাম, কারণ ঘর্ষণ ও গতির বিপরীতে কাজ করে বা গতিকে বাধা দেয়, সান্দ্র বলও আমার হচ্ছে গতির বিপরীত দিয়ে কাজ করে এবং হচ্ছে গিয়ে কি গতিকে বাধা দেয়। তাহলে গতির বিপরীতে যদি কাজ করে, তাহলে গতির ডিরেকশন যদি এটা হয়, তাহলে তোমার কি সান্দ্র বলটা অবশ্যই উল্টা দিকে হবে। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, ঠিক আছে। তার মানে অবশ্যই 180 ডিগ্রি এখানে সঠিক অপশন। তো এটা হচ্ছে তোমার ঘর্ষণের সাথে কম্পেয়ার করেই তুমি একদম মুখস্থ করে ফেলতে পারো বা আঁকিয়ে ফেলতে পারো। তারপরে বলছে কোন পদার্থের সান্দ্রতা সব থেকে বেশি। একটা ব্যাপার মাথায় রাখবে যে ঘনত্ব যত বেশি হয়, মানে ডেনসিটি যত বেশি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি সেই পদার্থের সান্দ্রতার মান বেশি হয়, ঠিক আছে। এখানে হচ্ছে কি একটা ব্যাপার যে ডেনসিটি যদি বেশি হয়, তার মানে মিন করে কি সেখানে তোমার যে কণাগুলা, তরলের কণাগুলা, তখন তারা হচ্ছে কি খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক আছে, খুব কাছাকাছি অবস্থান করে। আর তরলের কণাগুলা কাছাকাছি অবস্থান করলে তো তোমার কি একে অপরের প্রতি আকর্ষণ বল বেশি থাকে, এবং হচ্ছে গিয়ে কি যে এই কণাটা যদি এখান থেকে চলে যেতে চায়, মানে বেগের সৃষ্টি হয়, তাহলে তার সাথে তাকে কি করে আকর্ষণ করে বাধা দেয়, ঠিক আছে। তার মানে ডেনসিটি যত বেশি হয় ততই কিন্তু হচ্ছে তোমার কি হয়, সান্দ্রতা বেশি হয়। তো হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি সব থেকে বেশি হচ্ছে গিয়ে তোমার মধুর যে ডেনসিটি, এটা কিন্তু সব থেকে বেশি। তার মানে আমরা বলতে পারি এখানে সব থেকে বেশি সান্দ্রতা হবে তোমার মধুর। তারপরে এখানে আরো কয়েকটা ইনফরমেশন মাথায় রাখতে পারো। মধুর থেকে হচ্ছে গিয়ে আর একটু কম হচ্ছে তেল। মেনলি হচ্ছে এখন তেলের কিন্তু অনেক ধরনের প্রকারভেদ আছে, সেটা হইতে পারে তোমার কেরোসিন তেল, যেটা হচ্ছে ডেনসিটি অনেক কম। আবার হইতে পারে তোমার হচ্ছে গিয়ে অন্য টাইপের তেল, আমরা হচ্ছে গিয়ে খাবারের জন্য এক ধরনের তেল ইউজ করি, আবার হচ্ছে জ্বালানি হিসেবে অন্য ধরনের তেল ইউজ করি। তো তারপরে আমরা হচ্ছে এখানে ইন জেনারেল ধরলে মধুর উপরে হচ্ছে তেল, তারপরে দুধ, আর সব থেকে কম বেশি মানে সব থেকে কম আর কি সান্দ্রবল হচ্ছে তোমার পানির। তো এইগুলো হচ্ছে তোমাদের বইয়ে চার্ট আছে, তোমরা এমসিকিউ এর জন্য এইগুলো মানে বোর্ড কোয়েশ্চেনে কিন্তু চলে আসতে পারে। ইভেন অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তাদের জন্য কিন্তু এই চার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এই চার্টগুলো তোমরা হচ্ছে গিয়ে সুন্দর করে দেখবা, ঠিক আছে। তো চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক, ঠিক আছে, আমরা বলছিলাম যে তরলের জন্য যদি আমি চাপ বাড়াই তাহলে হচ্ছে সান্দ্রতাঙ্ক কি হয়, বাড়ে, কারণ চাপ বাড়লে তোমার হচ্ছে অণুগুলার দূরত্ব কমে আসে, সেই ক্ষেত্রে তোমার কি সান্দ্র বল বাড়ে। তো তোমার যদি তরল, আমরা হচ্ছে এখানে যেহেতু কোনো তরল প্রবাহী নাকি হচ্ছে এখানে বায়বীয় প্রবাহী এই ব্যাপারটা যেহেতু বলা নেই, আমরা বলছিলাম যদি এরকম নাম উল্লেখ না থাকে তাহলে আমরা এখানে জাস্ট বাই ডিফল্ট তরল চিন্তা করে নেব, ঠিক আছে। তাহলে চাপ বাড়ালে তোমার হচ্ছে তরলের যে সান্দ্রতা সেটা হচ্ছে তোমার কি বাড়ে, তাহলে হচ্ছে তোমার এ নাম্বারটা সঠিক অপশন। আর গ্যাসের জন্য যদি বলে দিত, তাহলে গ্যাসের জন্য কিন্তু চাপের প্রভাব নেই বললেই চলে,
বা যদিও প্রভাব হয় সেটা অনেক বেশি চাপ অথবা অতি নিম্নচাপ, ঠিক আছে? তো সেটা আমরা এখানে চিন্তা করব না। তো গ্যাসের সান্দ্রতা সহ এর কেলভিন বা পরম তাপমাত্রার, তাহলে বলতো আমাদের হচ্ছে যে প্রথম ক্লাস যেটা ছিল সেখানে আমরা কি পড়ছিলাম যে হচ্ছে কি সান্দ্রতার সাথে যে গ্যাসের জন্য যে সম্পর্কটা ছিল সেটা ছিল টি সমানুপাতিক √T। যেহেতু গ্যাসের সান্দ্রতা হচ্ছে তোমার কি তাপের সাথে তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে বাড়ে, তো এই সম্পর্কটা ছিল এরকম যে টি সমানুপাতিক √T। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বর্গমূলের সমানুপাতিক, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তার মানে এখানে সি হচ্ছে তোমার কি সঠিক। তাহলে আমাদের পরবর্তী যে কোশ্চেন, অন্যান্য রাশি ধ্রুব থাকলে প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের, তাহলে প্রান্তবেগের সূত্রটা কি ছিল বলো? আমরা এখানে সূত্র কিন্তু আগেই পড়ে আসছি বা এখন পর্যন্ত তোমাদের মুখস্থ থাকার কথা, তো আমরা জাস্ট হচ্ছে তারপরে আবার বলতেছি, কারণ যেতে আগে যদি তোমার হচ্ছে মনে নাও থাকে এখানে আরেকবার রিভাইজ হয়ে যাক, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে কি প্রান্তিক বেগের সূত্রটা ছিল দুইটা সূত্র ছিল আমাদের। একটা ছিল এরকম, মানে আমরা ফাইনালি যে সূত্রটা পড়ছিলাম এটাই দেখো, 2r²g প্রান্তিক বেগ বলছে তো, তাই না? হ্যাঁ, প্রান্তিক বেগ। তাহলে হচ্ছে আমাদের এখানে একটা সূত্রই ρ-σ বাই হচ্ছে তোমার 9η, ঠিক আছে? এখন অন্যান্য যদি হচ্ছে কি ধ্রুব থাকে, ধরো হচ্ছে কি গোলকের যে ব্যাসার্ধ সেটা ধ্রুবক, অভিকর্ষস্থ সেটা মানে এমনিতেই ধ্রুবক, তাহলে এখানে আমরা দেখতেছি যে বি এর সাথে যে হচ্ছে ইটার সম্পর্ক সেটা হচ্ছে তোমার কিন্তু কি ব্যস্তানুপাতিক, তাহলে হচ্ছে জাস্ট ব্যস্তানুপাতিক। তাহলে প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আরেকটা সূত্র যে বলছিলাম, যে শুরুতেই বলতে নিছিলাম যে এখানে আমরা দুইটা সূত্র চিন্তা করতে পারি। একটা সূত্র হচ্ছে তোমার ওই স্টোকসের সূত্র, যেটাকে আমরা বলি যে F ইকুয়াল সান্দ্র বল F ইকুয়াল 6πr⁰b, ঠিক আছে? আমরা মেইনলি প্রান্তিক বেগের সূত্র বলতে এটাই বেশি চিনে থাকি যে b ইকুয়াল টু r²g ρ-σ/9η, আর এটা হচ্ছে 6πr⁰b, এটা হচ্ছে সান্দ্র বল নির্ণয়ের সূত্র। এখানে বেগটা কিন্তু অলওয়েজ যে হচ্ছে তোমার কি প্রান্তিক বেগ হবে এরকম না, ঠিক আছে? বেগটা হচ্ছে কি এখানে ধীরে ধীরে চেঞ্জ হইতে পারে। ধরো শুরুতে বেগ বেশি, তখন হচ্ছে তোমার বলটা শুরুতে বেগ বেশি তখন বলটাও বেশি, ফাইনালি যখন হচ্ছে গিয়ে কি বেগ একটা নির্দিষ্ট স্টেবল অর্জন করে ফেলে, তো শুরুতে বেগটুকু কম হয়, জিরো অবস্থান থেকে যাত্রা শুরু করে। উপর থেকে আমি হচ্ছে বস্তুটাকে ছেড়ে দিই, তাহলে ধরো শুরুতে বেগটা হয় জিরো, শুরুতে বেগ জিরো, এই ক্ষেত্রে হচ্ছে এফও হচ্ছে তোমার কি জিরো। তো ফাইনালি একটা নির্দিষ্ট বেগ অর্জন করে, বেগ বাড়তে বাড়তে, ঠিক আছে, তখন হচ্ছে একটা নির্দিষ্ট সান্দ্র বল সে অর্জন করে। তো আমি যদি বলি এখানে বেগটা পরিবর্তনশীল, কিন্তু ফাইনালি তো সে একটা কি নির্দিষ্ট বেগ অর্জন করে, তাহলে এটাকেও আমরা যখন ফাইনালি একটা নির্দিষ্ট বেগ অর্জন করে তখন সেই ক্ষেত্রে আমি এটাকে টার্মিনাল ভেলোসিটি বলতে পারি। মানে এখান থেকেও আমরা কিন্তু প্রান্তিক বেগ যেটা এটা নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রেও আমাদের সেম ঘটনাই হবে, মানে আমাদের ইটা যেটা এটা এই পাশে শেষে নিচে চলে আসবে, তার মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এই ব্যস্তানুপাতিক সম্পর্কটাই পাবো। তো তুমি যেভাবে চিন্তা করো না কেন এই ব্যস্তানুপাতিক সম্পর্কই থাকবে। আমাদের এই কোয়েশ্চেনটা বলছে যে হচ্ছে গিয়ে বিসি হচ্ছে সংকট কোণ, সংকট বেগ মানে প্রান্তিক বেগ যেটাকে আমরা পড়ে আসছি, এটা ইকুয়াল হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক, পি হচ্ছে গিয়ে তরলের সান্দ্রতাঙ্ক, দুইটাই তরলের সান্দ্রতাঙ্ক, ইটা তরলের সান্দ্রতাঙ্ক, পি হচ্ছে তরলের এটাও আবার সান্দ্রতাঙ্ক, পি তরলের ঘনত্ব, আর হচ্ছে গিয়ে তরলের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে তাহলে কোয়েশ্চেনটা হয়তো একটু মিস্টেক হইতে পারে, মানে দুইটি হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক হবে না। ধরো হচ্ছে একটা বস্তু হয়তো পড়তেছে, তরলের বিরুদ্ধে একটা পড়তেছে, এখানে হবে একটার হচ্ছে কি তোমার সান্দ্রতাঙ্ক ঘনত্ব, আর আরেকটা হবে তরলের ঘনত্ব। তো এখানে সান্দ্রতাঙ্ক আর কি মিস্টেক চলে আসছে। আর হচ্ছে নলের ব্যাসার্ধ, নল আসলে না গোলক, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ। তো এখানে হয়তো টাইপিং মিস্টেক হইতে পারে, টাইপিং মিস্টেক। তো আমি আর কি যতটুকু মানে বুঝতে পারলাম কোয়েশ্চেনটা সেই অনুসারে আমি সলভ করে দিচ্ছি। তোমরা এটা হচ্ছে কি কুমিল্লা বোর্ড 2019-এর কোয়েশ্চেন, তোমরা বই থেকে আবার হচ্ছে কি একটু কারেক্ট করতে পারো যে আসলে আমি যেটা ধারণা করে নিচ্ছি এটাই সঠিক কিনা, ঠিক আছে? তোমরা নিজেরা পরে আবার সলভ করতে পারো। তো এটা অ্যাকচুয়ালি আসলে প্রান্তিক বেগ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রান্তিক বেগ, এটা ইকুয়াল তরলের সান্দ্রতাঙ্ক, এটা ঠিক আছে। আর পি ইকুয়াল হচ্ছে ধরো এটা একটা ঘনত্ব, যে কোনটার ঘনত্ব আমি ধরে নিলাম, যেহেতু এখানে মান দেয়া নেই আমি জাস্ট ধরে নিলাম, ধরো হচ্ছে গোলকের ঘনত্ব, আর এটা হচ্ছে ধরো তরলের ঘনত্ব, ঠিক আছে? এটা গোলকের ঘনত্ব, গোলকের ঘনত্ব, আর এটা হচ্ছে ধরো তরলের ঘনত্ব, আর এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে নিচের কোন লেখচিত্রটি সঠিক হবে? তার মানে আমরা এখান থেকে দেখতেছি যে তোমাকে এখানে প্রান্তিক বেগের সাথে একটা সম্পর্ক তৈরি করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা চলো প্রান্তিক বেগের সূত্রটা আগে লিখে ফেলি। তাহলে প্রান্তিক বেগের সূত্র হচ্ছে তোমার বি ইকুয়াল 2r²g ρ-σ
বাই 9 ইটা, ঠিক আছে। তো যখনই তোমাকে গ্রাফ অঙ্কন করতে বলবে বা এমসিকিউ এরকম থাকবে যে গ্রাফটা কোনটা সঠিক, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করব। তো ওই টেকনিকটা হচ্ছে গিয়ে যে গ্রাফের তো হচ্ছে তোমাকে এক্স অক্ষ বরাবর একটা রাশি দেওয়া থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা রাশি দেওয়া থাকবে। তো আমাদের সূত্রেও কিন্তু এই রাশিগুলো থাকে। তো আমরা যে কাজটা করব যে গ্রাফের এক্স অক্ষ বরাবর যা আছে সূত্রের এটাকে সরিয়ে আমি হচ্ছে কি এক্স অক্ষ বরাবর যা ছিল মানে সূত্রের এখান থেকে ওইটাকে সরিয়ে জাস্ট এক্স বসিয়ে দেবো। ধরো হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে এখানে কি প্রথমটা সি নাম্বারটা বোঝা যাচ্ছে না, আমি ডি নাম্বারটা বুঝতেছি, আমি ডি নাম্বারটাই দিয়েই তোমাদের বোঝাচ্ছি। ধরো এই যে এখানে গ্রাফটা, এই গ্রাফে হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে 1/ইটা। তো সূত্রের যেখানে 1/ইটা আছে এটাকে আমি সরিয়ে এক্স দ্বারা রিপ্লেস করে দেব, ঠিক আছে। আর দেখো হচ্ছে গিয়ে এই গ্রাফের, শুধু এই গ্রাফ না সবগুলা গ্রাফেরই ওয়াই অক্ষ বরাবর আছে বি সি, ঠিক আছে। তার মানে আমি হচ্ছে কি সূত্রের যেখানে বি আছে মানে হচ্ছে প্রান্তিক বেগের যে বিটা যেটা যেটা আছে এটাকে সরিয়ে আমি কি বসিয়ে দেবো, ওয়াই বসিয়ে দেবো, ঠিক আছে। মানে এই কাজটা আমার প্রাথমিকভাবে করতে হবে। তাহলে দেখো আমি হচ্ছে যেহেতু সবগুলা গ্রাফ বুঝতেছি না অ্যাকচুয়ালি কোন গ্রাফটা সঠিক হবে, এর জন্য আমাদের হচ্ছে কি চারটাই কিন্তু চেক করতে হবে। তো যেহেতু চারটাই ভালো করে বোঝা যাচ্ছে না, আমি ডি নাম্বারটা দিয়ে প্রথমে চেক করতেছি, যদি হয়ে যায় তাহলে তো বেটার। ওকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই যে ডি নাম্বার যে গ্রাফ এটাতে হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ বরাবর আছে বি সি, তাহলে আমাদের ওই যে বি যেটা এটাকে সরিয়ে আমি কি বসিয়ে দেবো, ওয়াই বসিয়ে দেবো। গ্রাফ আকার এটাই সব থেকে ইজি টেকনিক, মাথায় রাখবা যে আমাদের ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সূত্রে এটাকে সরিয়ে আমি ওয়াই বসিয়ে দেবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর ছিল বি, বিকে সরিয়ে আমি ওয়াই বসায় দিচ্ছি। তারপরে দেখো হচ্ছে এক্স অক্ষ বরাবর কি আছে 1/ইটা, তাহলে এই যে এই ইটাটা এটা কিন্তু নিচে, আমি ইচ্ছা করলে এটাকে এখানে না লিখে ইচ্ছা করলে এই যে এখানে 1/ইটা লিখতে পারতাম, তাই না ব্যাপারটা। এটা যেটা আমি ধরুন এখানে না লিখে কি করলাম ওই যে ওই সামনে লিখলাম বা পিছনে লিখলাম, ঠিক আছে। তাহলে পিছনেরটাকে তো আমি সামনে নিয়ে আসি, অথবা পিছনে আছে পিছনেই থাকুক, আমাদের সামনে আনার দরকার নেই। 1/ইটা, তাহলে ইচ্ছা করলে যে 1/ইটাকে সরিয়ে আমি কি বলতে পারি, এক্স বসাতে পারি, ঠিক আছে। আর এই সবগুলা কিন্তু কনস্ট্যান্ট, কারণ যে গোলক পড়তেছে এই গোলকের হচ্ছে ঘনত্ব, বা যে গোলকের যে তলের ভিতর দিয়ে পড়তেছে এটার ঘনত্ব, তারপর গোলকের যে ব্যাসার্ধ এগুলো কি আর চেঞ্জ হবে, একটা গোলক ফেলে দেওয়ার পর এগুলো কি আর চেঞ্জ হবে, চেঞ্জ কিন্তু হবে না। তার মানে এই যে পুরো অংশটা কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্টটাকে আমি কে এক্স বা এম এক্স এর সাথে তুলনা করতে পারি, মানে এম এর সাথে কনস্ট্যান্ট যেটা এটাকে আমি এম এর সাথে কম্পেয়ার করলাম। তাহলে ওই যে সরলরেখার মূলবিন্দুগামী সরলরেখা তোমরা 9-10 দিয়ে পড়ে আসছো যে ওয়াই ইকুয়াল এম এক্স, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তো এই যে এরকম আকারের আমি একটা রেখা কিন্তু পাবো যদি আমি এই সূত্রটাকে গ্রাফে বসাতে চাই। ধরো হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর বি বসাই আর ওয়াই অক্ষ বরাবর যদি 1/ইটা বসাই, তাহলে আমি হচ্ছে গিয়ে এরকম ফর্মেটের একটা ইকুয়েশন পাবো যার গ্রাফটা দেখতে হবে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। তার মানে আমরা ডি কিন্তু চেক করে দেখলাম ডি অ্যাকচুয়ালি এখানে সঠিক। এখন এটা কিন্তু অন্য টাইপেরও হইতে পারতো, ধরো এরকমও হয়ে যেতে পারতো যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, মানে তোমার কনসেপ্টটা হচ্ছে এটা, ঠিক আছে। কনসেপ্টটা হচ্ছে গিয়ে এই যে যেটা মাত্র বললাম যে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সূত্রের এটাকে সরিয়ে ওয়াই বসাবা, এক্স অক্ষ বরাবর যেটা আছে সূত্রের ওইটাকে সরিয়ে আমি কি বসাবো, এক্স বসাবো। বসিয়ে আমি বিভিন্ন ফরম্যাটের বা বিভিন্ন ধরনের ইকুয়েশন পাইতে পারি। তার মানে হচ্ছে দেখো আমাদের এখানে বসালেই যে আমরা অ্যান্সারটা পেয়ে যাব এরকম না, বসানোর পর আমাদের এই ব্যাপারে একটু আইডিয়া থাকতে হবে যে কেমন টাইপের ইকুয়েশন হলে রেখা কেমন হয়। তাইলে এখানে হচ্ছে কি আমি তোমাদের প্রাথমিক কয়টা আইডিয়া দিয়ে দিই। তোমরা তো গণিতে মানে গ্রাফ দেখতে কেমন সেটা কিন্তু গণিতে পাবা, এটা কিন্তু হচ্ছে কি ফিজিক্সের নেই, মানে গণিতের একটু জ্ঞান দরকার হবে। তো আমি তোমাদের আপাতত কয়টা ব্যাপার বলে দিই যে হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স, যেটা ওয়াই ইকুয়াল এম এক্স তুমি যদি পাও তাহলে সেই রেখাটা হবে সরলরেখা এবং মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তুমি যদি এরকম পাও ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, তাহলে সেটাও একটা রেখা হবে, তবে সেটা আর মূলবিন্দু দিয়ে যাবে না, তখন হয়তো রেখাটা হয়তো এরকম হইতে পারতো, ঠিক আছে। আর যদি সি এর মানটা নেগেটিভ হইতো তখন হয়তো কি নিচ দিক দিয়ে যেতে পারতো, ঠিক আছে। তো এই ব্যাপারটা আর কি। তোমার যদি এখানে এম এর যে মানটা এই মানটা দিয়ে তোমার নেগেটিভ আসতো যে ওয়াই ইকুয়াল ধরো মাইনাস এম এক্স, তখন দেখা যেত এই রেখাটা যেরকম হচ্ছে উপরের দিকে যাচ্ছিল তখন এটা হচ্ছে গিয়ে কিন্তু নিচ দিক দিয়ে আসতো, ঠিক আছে। মূলবিন্দু দিয়েই ধরো যে মূল জাস্ট যেহেতু আমরা সি লিখে নেই তাহলে তখন মূলবিন্দু দিয়ে মানে রেখাটার কি যে বাম পাশে হেলে থাকতো, ঠিক আছে। এম এর মান নেগেটিভ মানে তোমার হচ্ছে কি 90 থেকে বেশি কোণ উৎপন্ন করবে, মানে সরলরেখা ডালটার কি তখন নেগেটিভ, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে কি 19 পড়ছো যে হচ্ছে গিয়ে ডাল যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে তোমার যে কোণ এই কোণটা হচ্ছে কি 90 থেকে বেশি হবে। তো তুমি যদি কখনো এরকম পাও যে এক্স আর ওয়াই একসাথে পেয়ে গেছো, এক্স ওয়াই সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট, এক্স গুণন ওয়াই সমান কি একটা কনস্ট্যান্ট তুমি পাইছো, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি এরকম একটা গ্রাফ পাবা, এরকম একটা গ্রাফ পাবা।
ঠিক আছে, তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ কিন্তু হইতে পারে। তো আমাদের গণিতের যে হচ্ছে ব্যাপারটা, সেই নলেজটা এখানে মেইন। আমরা এখান থেকে জাস্ট ওই যে রিপ্লেস করে দেখতে পারবো যে গ্রাফটা আসলে কেমন হবে। তো আমরা এখানে পাইছিলাম যে এই গ্রাফটা দেখতে হবে y ইকুয়াল mx এর অনুরূপ, y ইকুয়াল mx এর অনুরূপ। তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে মূলবিন্দুগামী সরলরেখা, মানে ডি হচ্ছে আমাদের সঠিক হয়ে গেছে, তার মানে অন্যগুলো আর চেক করার দরকার নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো তোমাকে বলছে তরলের মধ্যে পড়ন্ত কোনো বস্তুর অন্তবেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করা হয়েছে, কোন লেখচিত্রটি সঠিক? তাহলে বলো তো হচ্ছে কি আমাদের অন্তবেগের জন্য যে ব্যাপারটা, যে আমি যখন একটা বস্তুকে জাস্ট হচ্ছে তরলে ফেললাম, ঠিক আছে, আমরা হচ্ছে ওইটা ওই ক্লাসে পড়ছি, এই টপিকের ক্লাসে, যেটা হচ্ছে ধরো লিকুইড পদার্থ, আমি একটা গোলককে জাস্ট ফেললাম, তাহলে শুরুতে যেন কি থাকে বলো তো, শুরুতে কিন্তু ওইটার আদিবেগ থেকে জিরো, মানে জাস্ট আমি ছেড়ে দিছি, শুরুতে হচ্ছে কি আমার আদিবেগ যেটা, এটা হচ্ছে তোমার জিরো, আর সান্দ্রবলটাও থাকে কি জিরো। তাহলে শুরুতে তোমার হচ্ছে গিয়ে কি গোলকের বেগ জিরো, সান্দ্রবলও জিরো, তখন শুধুমাত্র এই বস্তুর উপর কাজ করে তোমার অভিকর্ষ বল। তো এই বলটা অনেক দ্রুত বস্তুটাকে কিন্তু হচ্ছে গিয়ে কি নিচে নামাতে চায়, মানে একটা ত্বরণ দেয়, মানে ধীরে ধীরে যাতে বেগ বাড়ে এই চেষ্টাটা করে। তার মানে হচ্ছে শুরুতে ওইটার আদিবেগ থাকে জিরো, কিন্তু এই অভিকর্ষ বলের ফলে তার বেগ বাড়তে থাকে। ঠিক আছে, অভিকর্ষ বলের ফলে অভিকর্ষ ত্বরণ হয়, এই ত্বরণের ফলে বেগ বাড়তে থাকে, তার মানে হচ্ছে গ্র্যাজুয়ালি বেগটা শুরুতে বৃদ্ধি পায়। তো যখন এই বেগ বৃদ্ধি পেতে থাকে তখনই কিন্তু এই যে এফ সান্দ্রবল যেটা, এটাও বাড়তে থাকে। ঠিক আছে, ধর হচ্ছে তোমাকে একজন লোক খুব বেশি অত্যাচার করতেছে, তাহলে তুমি হচ্ছে কি কোনো প্রোটেক্ট করতেছো না, তাহলে কি তার অত্যাচার বেড়ে যাবে না? তাহলে যে এই ত্বরণটার ফলে এই বস্তুর বেগ বাড়বে। তো তুমি হচ্ছে যখন বুঝতে পারলা সে তো আমাকে টর্চার করতেছে বা হচ্ছে গিয়ে অত্যাচার করতেছে, তো আমার একটা প্রোটেক্ট করতে হবে, যখনই তুমি প্রোটেক্ট করবা তখন কিন্তু তার অত্যাচারের পরিমাণটাও ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে, ফাইনালি হয়তো একটা তোমাদের সাম্য অবস্থায় চলে আসবা। তো এখানেও সেম, যে হচ্ছে কি আমাদের যখনই সান্দ্রবলটা বাড়তে থাকে তখন এই বস্তুর যে ত্বরণটা, অভিকর্ষ ত্বরণ, সেটা কিন্তু আর ওই হারে থাকে না, ধীরে ধীরে তার ত্বরণটাও কমে যায়। ফাইনালি এরকম একটা হয় যে তার বেগ হচ্ছে গিয়ে কি প্রান্তিক বেগ বা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি গেইন করে। তাহলে আমরা শুরুতে এখান থেকে বুঝতে পারলাম, শুরুতে কিন্তু বেগ বাড়ে, ঠিক আছে, মানে জিরো অবস্থান থেকে বেগ শুরু করে ধীরে ধীরে বেগটা বাড়তে থাকে, ফাইনালি একটা নির্দিষ্ট বেগ অর্জন করে। তার মানে আমাদের এখানে গ্রাফগুলো দেখো, এটা তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতেছে যে বেগ বাড়তেই আছে, এটা তো হবে না, এটা বেশি বেগ থেকে কমতেছে, এটাও হবে না। এখানে দেখো আঁকা বাঁকা, তারপরে এটা হচ্ছে বাঁকাই, মানে এখনো মিন করতেছে যে বাড়তেই আছে, তাহলে এটাও হবে না, হবে অ্যাকচুয়ালি হচ্ছে এটা। ঠিক আছে, যে শুরুতে হচ্ছে কি জিরো অবস্থান থেকে শুরু করে বেগ ধীরে ধীরে একটু একটু বাড়ছে, তারপরে সমবেগে গেছে, যখনই টার্মিনাল বেগ অর্জন করছে তখনই বস্তুটা কি সমবেগে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে 4 নম্বরটা হচ্ছে সঠিক। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তারপরে দেখো, তারপরে তোমাকে বলছে যে সান্দ্রতাঙ্কের উপর তাপমাত্রা ও চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তাহলে আমরা এটা অলরেডি অনেকবার পড়ছি, যে তরলের জন্য হচ্ছে আসলে কেমন সম্পর্ক, আর হচ্ছে গিয়ে গ্যাসের জন্য কেমন সম্পর্ক। ওকে, তরলের ক্ষেত্রে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি একবার, যে √T, যে তোমার বর্গমূলের সমানুপাতিক। তারপরে দেখো কি বলছে, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটা। আর এই কোয়েশ্চেনটা দেখো অনেকবার আসছে বিভিন্ন, তুমি হচ্ছে কি একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে এক এক জায়গায় 2-3 বার করে, রুয়েটে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জগন্নাথ জাহাঙ্গীরনগর, আবার বোর্ডে আসছে, মানে একদম সিরিয়াল একদম ফুল হয়ে গেছে। তো বুঝতেই পারতেছি এই কোয়েশ্চেনটাতে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে বলছে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটা। তো মাত্রা সমীকরণ আমি কখনো মুখস্থ করি নাই, এটাও এখন আমার মুখস্থ নেই। যেটা করতে হবে, তোমরা ইচ্ছা করলে মুখস্থ করতে পারো টাইম বাঁচানোর জন্য, কিন্তু তুমি কতগুলা মাত্রা মুখস্থ করবা, হিউজ পরিমাণ মাত্রা। তো মুখস্থ করাটা আসলে হচ্ছে গিয়ে যে মানে অনেক এফিসিয়েন্ট এরকমও না। তুমি যে কাজটা করতে পারো সূত্র থেকে জাস্ট নিয়ে আসতে পারো। তো আমি এখানে কি করবো, আমি আসলে সূত্র থেকে নিয়ে আসবো। যে আমাদের হচ্ছে কি কি যেন ছিল স্টোকসের সূত্রটা, F ইকুয়াল 6πr ইটা বি। তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি এই ইটার যে মাত্রাটা এটা বের করতে চাই, তাহলে আমি হচ্ছে ইটার সূত্রটা আগে বের করবো, যে ইটার সূত্রটা আসলে কি। তাহলে ইটার সূত্রটা হচ্ছে তোমার F ইকুয়াল 6πr বি। তাহলে 6π কি কোনো মাত্রা আছে? 6π কিন্তু কোনো মাত্রা নেই। তার মানে আমি হচ্ছে কি জাস্ট এটা বলতে পারি যে উপরে যদি হচ্ছে আমি বলের মাত্রা বসাই, ঠিক আছে, উপরে হচ্ছে বলের মাত্রা বসাবো, কারণ উপরে জাস্ট হচ্ছে বলের মাত্রা আছে, আর নিচে হচ্ছে জাস্ট আমি যদি কি বেগের মাত্রা বসাই, বেগ আর হচ্ছে কি আর এরও মাত্রা আছে, বেগেরও মাত্রা আছে, ঠিক আছে, এইগুলো যদি আমি বসাই তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব, যে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমি হচ্ছে কি যেহেতু মুখস্থ নেই, আমি আগেই বলছি যে হচ্ছে গিয়ে আমার কোনো একক বলো বা হচ্ছে কি তোমার
এককগুলো তো তাও অঙ্ক করার সাথে সাথে মুখস্থ হয়ে যায়, কিন্তু মাত্রা কোনোটাই আমার হচ্ছে মুখস্থ নেই। আমি এখানে যে কাজটা করব, ধীরে ধীরে আমি হচ্ছে মৌলিক রাশিতে চলে যাব, ঠিক আছে। তাহলে বলকে আমি লিখতে পারি বল যেটা এফ, এফ ইকুয়াল এম এ, ঠিক আছে, এম এ, আর নিচে হচ্ছে তোমার থাকতেছে আর ইন্টু বি। এইটাকে আরও ভেঙে কি লেখা যায়, এম তো হচ্ছে আমরা মৌলিক রাশি পেয়ে গেলাম, আর যেটা, ঠিক আছে, ব্যাসার্ধ বা হচ্ছে দূরত্ব, এটাও মৌলিক রাশি। এখন আমাদের এই যে এ যেটা, এটাকে কিন্তু আবার আমরা ভাঙতে পারি। তাহলে এটাকে ভেঙে আমরা লিখতে পারি বেগের পরিবর্তন মানে বেগ বাই টি। তাহলে আর ইন্টু বি ইন্টু টিটাকে হচ্ছে আমরা নিচে লিখে ফেললাম। এই যে এ যেটা ছিল এটাকে ভেঙে, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময় না, তো আমরা এই এটাকে ভেঙে এই যে বি বাই টি লিখছি, মানে টিটাকে আর কি একসাথে নিচে লিখে ফেলছি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, দেখা যাচ্ছে? ওকে, তাহলে এখন আমরা হচ্ছে বেগ আর বেগ কাটাকাটি করে ফেলতে পারি। আর এখন কিন্তু আমরা হচ্ছে মৌলিক রাশিতে চলে গেছি, সব মৌলিক রাশিতে চলে গেছে। তাহলে এখন কিন্তু আমরা হচ্ছে মাত্রাটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে হচ্ছে আমাদের এখানে এম যেটা ছিল, এটা এম ছিল হচ্ছে তোমার কি বর, ঠিক আছে, বরের একক যেন কি কেজি, আর মাত্রা যেন কি মেস, এম ক্যাপিটাল এম। তারপর হচ্ছে নিচে হচ্ছে আর, আর হচ্ছে দূরত্ব লেন্থ মানে এল। তারপর হচ্ছে তোমার কি টি, সব কিছু ঠিকঠাক লিখতেছি তাই না? ওকে, তাহলে টি হচ্ছে টাইম। তাহলে আমাদের টি এর যে মাত্রা, সময় যে মাত্রা, এটা হচ্ছে ক্যাপিটাল টি, মানে ক্যাপিটাল হাতের আর কি সব। আমাদের যে ইংলিশ তার অনুবাদ করে যে আমরা হচ্ছে ইংলিশ ওয়ার্ডটা পাই, তার প্রথম অক্ষর লেটার, ঠিক আছে। তাহলে হচ্ছে মেস বর। তারপর হচ্ছে কি আর যেটা ব্যাসার্ধ, যেটাকে আমরা বলতেছি, এটা তো আসলে হচ্ছে কি একটা দৈর্ঘ্য, ঠিক আছে, ব্যাসার্ধটাও কিন্তু আসলে একটা দৈর্ঘ্য। তাহলে লেন্থ টাইম টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি এম এল ইনভার্সন টি ইনভার্সন। তাহলে এম এল ইনভার্সন টি ইনভার্সন। তাহলে দেখো এই যে আমাদের হচ্ছে ডি যেটা, এটা হচ্ছে তোমার সঠিক, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আর আমরা তো অবশ্যই টার্ট ব্র্যাকেট ইউজ করবো, মাত্রার জন্য টার্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এরকমভাবে তোমাদের মাত্রা অনেক ক্ষেত্রেই আসে, বিশেষ করে তুমি যদি হচ্ছে কি খুঁজে পাও যে, ওকে এটা আমি লিখে দিই, এম এল ইনভার্সন টি ইনভার্সন। তো বইয়ে হচ্ছে কিছু মাত্রা আছে, এই মাত্রাটা যেরকম হিউজ জায়গায় আসছে, অনেকবার আসছে, তো এরকম কিছু মাত্রা তুমি পাবা যেগুলো হয়তো প্রায় বছরই আসে। তো তুমি সেইগুলো ইচ্ছা করলে আলাদা একটা লিস্ট করে মুখস্থ করে ফেলতে পারো সময় বাঁচানোর জন্য। কারণ অ্যাডমিশন টেস্টে এটা যে আমি করলাম লিখে লিখে হয়তো আমার 1 মিনিট সময় চলে গেছে। তো তুমি যদি হচ্ছে কি এগুলো একটু মুখস্থ রাখতে পারো, যদিও আমি বলতেছি না যে মুখস্থ করতেই হবে, কারণ মুখস্থ করাটা আমিও এফিসিয়েন্ট মনে করতেছি না, কারণ তুমি এতগুলো মুখস্থ করবা, ফাইনালি হয়তো কাজে লাগবে একটা, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টে যে মাত্রা থেকে তোমার 3-4টা কোয়েশ্চেন আসবে এরকম না। তো তুমি যদি মনে করো না আমি হচ্ছে কি আমি ওই টাইমটুকুই হচ্ছে সেভ করবো, সেই ক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি, যে কাঁচ পৃষ্ঠে পানি ছড়িয়ে পড়ে কিন্তু পারদ ফুটায় পরিণত হয় কেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মেনলি পৃষ্ঠটানের জন্য এবং হচ্ছে গিয়ে সান্দ্রতার জন্য। কাঁচ পৃষ্ঠে পানি ছড়িয়ে পড়ে কিন্তু পারদ ফুটায় পরিণত হয়। আচ্ছা, পানি ছড়ায় পড়ে আর পারদ হচ্ছে ফুটা, তাহলে এটা হচ্ছে মেনলি পৃষ্ঠটানের সাথে এখানে সম্পর্ক আছে। কারণ আমরা জানি হচ্ছে গিয়ে কি পৃষ্ঠটান যেটা, এটা হচ্ছে গিয়ে তরলের যে হচ্ছে গিয়ে অংশটাকে সেটাকে কম ক্ষেত্রফল দখল করাতে চাই, ঠিক আছে। তাহলে হচ্ছে কি যেহেতু ফুটায় পরিণত হয়েছে, তাহলে এখানে মেনলি হচ্ছে পৃষ্ঠটান জড়িত। তো আমরা দেখতেছি যে পৃষ্ঠটানের আর অপশন নেই, তার মানে এখানে সান্দ্রতা এবং পৃষ্ঠটান দুইটারই হচ্ছে গিয়ে কি হাত আছে। তাহলে এই দুইটার ব্যাপারই সঠিক। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি, যে মানব দেহের শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল কোন ধর্মের উপর হয়ে থাকে। এটাও কিন্তু হচ্ছে তোমাদের সান্দ্রতা। কারণ হচ্ছে কি মানব দেহে যে আমাদের শিরা উপশিরা যে রক্তটা চলাচল হয়, রক্ত তো হচ্ছে লিকুইড পদার্থ, আর হচ্ছে তার পৃষ্ঠে যে আমাদের শিরা উপশিরা থাকে সেটা কিন্তু হচ্ছে কি তাকে কিছুটা বাধা দিতে চেষ্টা করে। মানে হচ্ছে কি পাইপের ভিতর দিয়ে যে পানি চলে সেই ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা, যে পাইপের ভিতর দিয়ে যখন পানি চলে, ঠিক আছে, তখনও কিন্তু দেখো এই পানির যে হচ্ছে কি অনেকগুলা স্তর, এই যে আমাদের পাইপের সাথে যে অংশটা লেগে থাকে ওইটার কিন্তু বেগ একটু কম থাকে, আর একদম হচ্ছে মিডিলে যে হচ্ছে পানির ফোঁটাটা থাকে ওইটার বেগ অনেক বেশি থাকে। কারণ হচ্ছে যে এইদিকে বাধাপ্রাপ্ত হয়, এইদিকে বাধাপ্রাপ্ত হয়, এইদিকে হচ্ছে তোমার কি বাধাটা কম হয় মাঝে, ঠিক আছে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে পারো, এটা একদম টোটালি মুখস্থ রাখতে পারো। ওকে, তারপর হচ্ছে বায়ু মাধ্যমে স্থির অবস্থা থেকে পতনশীল একটি ক্ষুদ্র বৃষ্টির ফোঁটার চূড়ান্ত বেগ হচ্ছে তোমার কি, চূড়ান্ত বেগ কি বলতো, চূড়ান্ত যে বেগটা হয় পতনশীল একটি ক্ষুদ্র বস্তুর ফোঁটার চূড়ান্ত বেগ যেটা, এটাকে আমরা টার্মিনাল ভেলোসিটি বলছি। আমরা যদি হচ্ছে যে 9-10 ভাষায় বা হচ্ছে কি তোমার গতিবিদ্যা যে পড়ছো, গতিবিদ্যার ভাষায় যদি আমরা বলি তাহলে শেষ বেগটা কিন্তু u+at, ঠিক আছে। বা আমি যদি হচ্ছে উচ্চতার সাপেক্ষে দিই, তো এখানে উচ্চতার সাথে বলছে তাই না,
বৃষ্টির চূড়ান্ত বেগ, এখানে সবগুলো অপশন হচ্ছে এইচ এর সাথে রিলেটেড। তাহলে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, আদিবেগ 0 ধরলে 2gh মানে হচ্ছে গিয়ে 2g তো কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার কী হবে, এইচ হবে, বা হচ্ছে আমরা এখানে সমানুপাতিক বলতে পারি, বি সমানুপাতিক রুট ওভার এইচ। কিন্তু এখানে কি এটা সঠিক হবে? এখানে কিন্তু এটা সঠিক হবে না, কারণ আমরা পড়ছি যে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল, গতিবিদ্যার ভাষায় এটা হওয়া উচিত ছিল, শেষ বেগটা অনেক বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আমরা যখনই হচ্ছে যে প্রবাহের ভিতর দিয়ে পড়তেছে তখন সান্দ্র বলের ফলে সে একটা টার্মিনাল ভেলোসিটি অর্জন করতেছে, ঠিক আছে, প্রান্তিক বেগ অর্জন করতেছে, ওই বেগটা একদম কি স্থির। তার মানে আমরা বলতে পারি যে এইচ এর উপর নির্ভরশীল না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা গতিবিদ্যার ভাষায় তুমি যদি জাস্ট এই চ্যাপ্টার না পড়ে এমসিকিউ কোথাও কোথাও পাইছো বা গতিবিদ্যা চ্যাপ্টারে পাইছো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এটা মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে কোনটা, এইচ এর উপর নির্ভরশীল নয়, যত উপর থেকেই পড়ুক, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পড়ছে একটা চূড়ান্ত বেগ গেইন করবে, যেটাকে আমরা প্রান্তিক বেগ বলতেছি, আর এই প্রান্তিক বেগটা এইচ এর সাথে কোনোভাবে ডিপেন্ড করে না, ঠিক আছে। তারপর তোমাকে বলছে যে এখানে একটা গ্রাফ, চিত্রে একটি প্রবাহীর মধ্য দিয়ে মুক্তভাবে পড়ন্ত একটি গোলকের উপর ক্রিয়াশীল বল দেখানো হলো এবং গোলকটির পূরণের মুহূর্ত হতে গোলকটির গতিবেগ সমান বনাম সময় গ্রাফের মাধ্যমে দেখানো হলো। তো তোমাকে বলছে এ এবং বি বিন্দুর মধ্যে, এ এবং বি বিন্দুর মধ্যে, তাহলে আমাদের গ্রাফ থেকে আগে দেখি এ এবং বি বিন্দুর মধ্যে কি আছে, এ এবং বি, তাহলে এ হচ্ছে তোমার এটা, বি হচ্ছে তোমার এটা, এই পাশে দেওয়া আছে সময় আর এই পাশে হচ্ছে তোমার বেগ। তার মানে বোঝা যাচ্ছে যে এই জিরো থেকে মানে একদম হচ্ছে মূলবিন্দু থেকে ধীরে ধীরে হচ্ছে বেগ বাড়ছে বাড়ছে, এর মধ্যেই কিন্তু এ বি আছে, ঠিক আছে। তাহলে এ থেকে বি এর মধ্যেও কি দেখা যাচ্ছে বলতো, বেগ কিন্তু বাড়তেছে, এ থেকে বি এর যে হচ্ছে মাঝের অংশটা এখানেও ধীরে ধীরে কি হচ্ছে, বেগ বাড়তেছে। এখন বলতো বেগ কখন বাড়ে, যখন বৃষ্টির ফোঁটাটা পড়তে থাকে বা যে কোনো বস্তু যেরকম তরলের ভিতর দিয়ে পড়তে থাকে। আমরা বলছিলাম এই শুরুতে হচ্ছে বেগ কিন্তু জিরো থাকে, শুরুতে বেগ সমান জিরো, তো সেই ক্ষেত্রে তোমার সান্দ্র বলটাও জিরো। তখন শুধু কি থাকে বলতো, তখন শুধুমাত্র নিচের দিকে ওজন থাকে, ঠিক আছে, পৃথিবীর টান বল থাকে, এমজি থাকে, এর ফলে কিন্তু নিচে বস্তুটা পড়তে থাকে আর হচ্ছে বেগ কিন্তু বাড়তে থাকে, কারণ যেহেতু একটা ফোর্স আছে নিচের দিকে, একটা হচ্ছে কি টান আছে, টান বলের ফলে একটা ত্বরণ থাকে এবং হচ্ছে বেগ বাড়তে থাকে। যখনই হচ্ছে গিয়ে এই সান্দ্র বল আর হচ্ছে কি টান সমান হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে কি বস্তুটা সমবেগে পড়তে থাকে। তাইলে নিচের দিকে ত্বরণ আছে মানে হচ্ছে বেগ বাড়তেছে, এই কথাটা মানে হচ্ছে তোমার ডাব্লিউটা বেশি, ঠিক আছে। নিচের দিকে ত্বরণ, এই কথাটা মানে নিচের দিকে ত্বরণ আছে, নিচের দিকে ত্বরণ আছে মানে হচ্ছে বেগ বাড়তেছে, এই কথাটা মানে হচ্ছে তোমার কি ডাব্লিউটা বেশি, আর তখন সান্দ্র বলটা কি কম। ধর সান্দ্র বল হচ্ছে 2 নিউটন আর হচ্ছে নিচের দিকে টান 10 নিউটন, তার মানে নিচের দিকে একটা ত্বরণ প্রাপ্ত হবে এবং হচ্ছে ধীরে ধীরে কি হবে, বেগ বাড়বে। তাহলে আমাদের এই বি অংশটা কিন্তু এটাই দেখতেছি যে তোমার বেগ বাড়তেছে, এই যে এই বি অংশটা কি হচ্ছিল, বেগ বাড়তেছিল, তার মানে আমরা বলতে পারি এই অংশটাই কি ওজনটা বেশি। তাহলে হচ্ছে তোমাকে বলছে এ এবং বি বিন্দুর মধ্যে, তো তোমাকে হচ্ছে গিয়ে উপরের দিকে কিন্তু কিসের মধ্যে দিয়ে পড়তেছিল, প্রবাহীর মধ্যে দিয়ে মুক্তভাবে পড়তেছিল, তা প্রবাহীটা তরল হইতে পারে। তাহলে আমাদের এখানে একটা সম্পর্কে এরকম দেখতেছি যে গ্রেটার দেন মানে ডাব্লিউ গ্রেটার দেন একটাই, তার মানে আমরা চোখ বন্ধ করে ইচ্ছা করলে এটা আঁকিয়ে ফেলতে পারি, আর কোনো কিছুই না, ঠিক আছে, চোখ বন্ধ করে আমরা এটা আঁকা ফেলতে পারি। আর কি কোনো ইস্যু আছে আর মানে গ্রেটার দেন, ডাব্লিউ গ্রেটার দেন এরকম আর কোনো অপশন নেই। তবে যদি ডাব্লিউ গ্রেটার দেন আরও কোনো অপশন থাকতো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তরলের ভিতর দিয়ে পড়লে আমরা জানি উপরের দিকে দুইটা বল কাজ করে, এটা হচ্ছে প্লবতা বল আর এটা হচ্ছে সান্দ্র বল। তখন আমরা হচ্ছে যে এখানে তরলের ভিতর দিয়ে হয়তো পড়তেছে, এর জন্য প্লবতা বল এবং সান্দ্র বল দুইটাই হয়তো লিখছে, ঠিক আছে। তো আমাদের এটা আপাতত হচ্ছে কি জাস্ট যেহেতু একটা অপশনই মিলতেছে বা আমাদের এই কনসেপ্ট জানা আছে যে ডাব্লিউ বেশি হবে, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। তো এটা কিন্তু ঘোরায় পেশা অন্যভাবেও দিতে পারতো, তোমাকে বলতে পারতো হচ্ছে গিয়ে মানে আরও বিভিন্নভাবে দিতে পারতো আর কি। ওকে, তাহলে চলো আমরা পরেরটা দেখি। বলছে 100 গ্রাম বড় একটি বস্তু পানির মধ্য দিয়ে পড়ায় তার উপর ক্রিয়ারত প্লবতা হচ্ছে 0.98 নিউটন হলে সান্দ্র বল কত, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমাদের যে কোশ্চেনটা এটা হচ্ছে কি একটু আমাদের কনসেপ্টটা জানতে হবে। চলো আমরা কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। 100 গ্রাম বড় একটি বস্তু পানির মধ্য দিয়ে পড়ায় মানে পানির উপর পড়ছে, পানির সারফেসে পড়ছে, ধরো একটা জলাশয় পানির উপর পড়ছে কত, 100 গ্রাম বড় একটি বস্তু, এর উপর প্লবতা হচ্ছে 0.98 নিউটন, ঠিক আছে, প্লবতা হচ্ছে 0.98 নিউটন। তো সান্দ্র বল কত হবে, আমরা জানি যে হচ্ছে গিয়ে যদি বস্তুর ওজন বেশি থাকে, বস্তুর ওজন বেশি থাকে, এই ওজনটাকে হচ্ছে গিয়ে কি কে ওভারকাম করে, প্লবতা বল আর হচ্ছে সান্দ্র বল,
দুইজনে হচ্ছে তাকে রোধ করতে চেষ্টা করে যদি হচ্ছে বস্তু ডুবে যেতে চেষ্টা করে আর কি। ধরো বস্তু তরলের ভিতর দিয়ে পড়তেছে, তখনই কেবল হচ্ছে সান্দ্র বল আসবে, তাছাড়া কিন্তু সান্দ্র বল আসবে না। ঠিক আছে, সান্দ্র বল যেন কখন আসে, তরলের ভিতর দিয়ে যখন এগুলো একটা গতিশীল হয় তখনই কেবল। ঠিক আছে, তরলে স্থির আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি সান্দ্র বল থাকবে না। দেখো এই এফ এর সূত্রটা, স্টোকসের যে সূত্রটা ছিল, এফ ইকুয়াল 6πr ইটা বি, এটা হচ্ছে আর 6πr আর ইটা বি। ঠিক আছে, তার মানে যদি তোমার বেগের মান 0 হয় তখন কিন্তু তোমার কি সান্দ্র বল থাকবে না। তো আমাদের এখানে দেখতে হবে এই যে 100 নম্বরের একটা বস্তু তরলের উপর পড়ছে আর এত প্লবতা সে পাইছে। ঠিক আছে, এখন এই প্লবতা পাওয়ার পর বস্তুটা কি অ্যাকচুয়ালি হচ্ছে ডুবে গেছে নাকি হচ্ছে গিয়ে কি বেশি আছে নাকি কোথাও নিমজ্জিত অবস্থায় স্থির আছে, এটা কিন্তু আমাদের আগে জানতে হবে। কারণ বেগ যদি আমি 0 পাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সান্দ্র বল থাকবে না। তো আমরা দেখি যে এই বস্তুর অ্যাকচুয়ালি ওজন কত, তাহলে 100 গ্রাম মানে 0.1 কেজি, 0.1 ইন্টু 9.8। তার মানে আমাদের এই যে বস্তুটা, এই বস্তুটার ওজন অ্যাকচুয়ালি 0.98 নিউটন, ওজনই হচ্ছে 0.98 নিউটন, বা আমি যদি দশমিকের পরে আরও একবার চিন্তা করি তাহলে 981 নিউটন। তো আমরা দেখতেছি হচ্ছে কি এখানে যে প্লবতাটাও কত, 0.981 নিউটন। তার মানে কি বুঝতেছো বলো তো, তোমরা যে 9 10-এ পড়ে আসছো পদার্থের অবস্থা এবং চাপে একটা চ্যাপ্টার ছিল, এখানে কি পড়ে আসছো যে হচ্ছে প্লবতা যত, আমার যদি বস্তুর ওজন তত হয়, বা উল্টা করে বললে বস্তুর ওজন যত প্লবতাও যদি তত হয় তাহলে তো বস্তু বেশি থাকবে বা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বা সমান থাকবে। মানে ধরো হচ্ছে আমি বস্তুটাকে যদি এখানে রাখি, টোটালি ডুবে গেছে বস্তু, ধরো টোটালি ডুবে গেছে তো এখানেই আছে, অথবা ধরো হচ্ছে কি তোমার বস্তুর ওজন এই যে 0.981 নিউটন, তো এরকম হইতে পারে বস্তুটা অল্প পরিমাণ ডুবেই এই প্লবতা গেইন করে ফেলছে, এরকম হইতে পারে না। এখানে তো তোমাকে সর্বোচ্চ প্লবতা বলে নাই, বলছে ক্রিয়ারত প্লবতা। আমি যদি সর্বোচ্চ প্লবতা বের করতে চাই তাহলে বস্তুটাকে আমি সম্পূর্ণভাবে ডুবাবো। তো যাই হোক, এখানে হচ্ছে সর্বোচ্চ প্লবতা হোক অথবা হচ্ছে কি নর্মাল প্লবতাই বলুক, মানে একটু ডুবালে এই 0.981 নিউটন হোক অথবা সম্পূর্ণ ডুবালে 0.981 হোক, যাই হোক কোনো ম্যাটার না। আমরা জাস্ট এখান থেকে এইটা শিওর, ঠিক আছে, ফাইনালি আমরা এইটা শিওর যে বস্তুর ওজন যত প্লবতাও তত। ঠিক আছে, তার মানে প্লবতার ওজনেই একে অপরকে কি করে ফেলছে, নিউট্রাল হয়ে গেছে, আর এতে করে বস্তু যেখানে ছিল সেখানেই থাকবে। ঠিক আছে, যদি একটু ডুবে বস্তু হচ্ছে এই প্লবতা গেইন করে তাহলে এইভাবে বেশি থাকবে, আর যদি সম্পূর্ণ ডুবে এই প্লবতা গেইন করে তাহলে এই যেখানেই থাকবে। কারণ বস্তুটা কিন্তু আর এখানে তরলের ভিতর কি না গতিশীল না। ঠিক আছে, তরলের ভিতর কিন্তু আর বস্তুটা কি না গতিশীল না। তো গতিশীল যদি না হয় মানে বেগের মান যদি 0 হয় তাহলে তোমার সান্দ্র বল কি হবে, অবশ্যই 0 হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে এখানে সান্দ্র বলটা 0 নিউটন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের অবশ্যই মানে জাস্ট আমরা যদি সূত্র প্রয়োগ করে ফেলি বা যে কোনো অন্য কোনো উপায়ে চেষ্টা করি সেটা কিন্তু হবে না। আমাদের অবশ্যই বুঝতে হবে যে বস্তুটা কি বেশি আছে নাকি ডুবে আছে, এটার উপর ভিত্তি করে তারপর আমাদের পরবর্তী ডিসিশনটা নিতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। একটি ক্ষুদ্র গোলাকার বস্তু কোনো তরলের মধ্য দিয়ে প্রান্ত বেগে পড়তেছে, বস্তুর ওজন হচ্ছে তোমার কত বলো তো, 0.03 নিউটন হলে, এবং বস্তুর উপর ক্রিয়ারত প্লবতা হচ্ছে তোমার কি 0.01 নিউটন হলে বস্তুর উপর ক্রিয়ারত সান্দ্র বল কত। তাহলে এটাও কিন্তু আগের কোয়েশ্চেনটার মতোই। তো এটা চলো আগে আমরা দেখি যে বস্তু আসলে কি গতিশীল নাকি হচ্ছে তরলের মধ্যে বেশি আছে নাকি স্থির অবস্থায় আছে। তাহলে এখানে বলছে বস্তুর ওজন 0.03, তাহলে বস্তুর ওজন যেটা নিচের দিকে এটা হচ্ছে 0.03, আর প্লবতা হচ্ছে 0.01, তাহলে উপরের দিকে প্লবতা কাজ করতেছে 0.01। তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি যে বস্তুর ওজন বেশি। তো ওজন যদি বেশি হয় তাহলে বস্তু কি অবশ্যই নিচের দিকে গতিশীল হবে। ঠিক আছে, বস্তুর ওজন যেহেতু বেশি আর প্লবতা 0.01 মানে কম, তাহলে এই প্লবতা কিন্তু বস্তুটাকে স্থির রাখতে পারবে না, মানে আগের কোয়েশ্চেনের মতো যে এরকমভাবে বাসায় রাখতে পারবে না। ঠিক আছে, তো এখন বস্তুটা নিচের দিকে গতিশীল হবে। তো গতিশীল হলে শুরুতে তার একটা ত্বরণ থাকবে, বেগ বাড়তে থাকবে। তো ফাইনালি বলছে প্রান্ত বেগে পড়তেছে, মানে প্রান্ত বেগ অর্জন করে ফেলছে। তো প্রান্ত বেগ কখন অর্জন করছে, যখন বস্তুর ওজন যা উপরের দিকে প্লবতা আর সান্দ্র বল মিলে তা হয় তখনই কেবল কিন্তু প্রান্ত বেগ অর্জন করবে। তাহলে বস্তুর ওজন তো আর চেঞ্জ হবে না, 0.03 নিউটন। তো যেহেতু প্রান্ত বেগ অর্জন করতেছে তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে বস্তুর প্লবতা আর হচ্ছে তোমার কি সান্দ্র বল, এই দুইটা মিলে 0.03। ঠিক আছে, তার মানে সান্দ্র বল প্লাস প্লবতা মানে 0.01 সমান হচ্ছে তোমার কি বস্তুর ওজন 0.02। তার মানে আমাদের এফ হবে এখানে 0.02। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে 0.02 নিউটন, এটা হচ্ছে আমাদের সঠিক। তো পরবর্তী কোয়েশ্চেনে আমরা দেখি যে 0.02 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে একটি ধাতব পাত 5 মিলিমিটার পুরু গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা হয়েছে।
পাথটিকে 0.06 মিটার পার সেকেন্ড বেগে চালনা করতে 0.5 নিউটন অনুভূমিক বলের প্রয়োজন হয়, গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্কের মান কত? তাহলে আমরা রিটেনে এই টাইপের ম্যাথ করে আসছি। ফার্স্টে আসছে কোয়েশ্চেনটা। এখানে হচ্ছে ধরো কেট্রোফিল একটি দাতব পাত। ওকে, ধর হচ্ছে গিয়ে আমি একটা গ্লিসারিন, একটা পাত্রের মধ্যে কিছু গ্লিসারিন রাখছি, ধরো এটা হচ্ছে পাত্রের নিচের অংশ। তো তারপরে আমি হচ্ছে লিকুইড রাখছি, গ্লিসারিন লিকুইড। তো তার উপর দিয়ে আমি কি একটা পাত গতিশীল করতে চাচ্ছি এখানে। তার মানে আমরা বলতে পারি কি, এটা যখন গতিশীল হবে তখন তার যে হচ্ছে কি মানে সংস্পর্শে থাকা লিকুইড সেও কিন্তু গতিশীল হতে চেষ্টা করবে। তার মানে আমরা বলতে পারি এখানে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হবে। তো আপেক্ষিক গতির সৃষ্টি হলে কি হয়, তোমার সান্দ্র বলের উদ্ভব হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সান্দ্র বলটা আমরা নির্ণয় করবো যে সূত্রের মাধ্যমে, এটা কি খেয়াল করতে পারতেছো যে আমরা কোন সূত্রটা ইউজ করবো, যে আমরা স্টোকসের সূত্র ইউজ করবো নাকি হচ্ছে আমাদের নিউটনের সূত্র ইউজ করবো? এখানে কিন্তু অবশ্যই নিউটনের সূত্র আমরা ইউজ করবো। F equal ইটা এ ডিবি বাই ডিওয়াই। যখন হচ্ছে কি তোমার তরল পদার্থের উপর দিয়ে একটা বস্তু গতিশীল হয় তখন কিন্তু আমরা হচ্ছে এই সূত্র ইউজ করি। আর যখন তরলের ভিতর দিয়ে বা হচ্ছে বায়বীয় পদার্থের ভিতর দিয়ে মানে প্রবাহীর ভিতর দিয়ে গোলাকার বস্তু মানে অন্য টাইপের, ঠিক আছে, বস্তু প্রবাহিত হয় বা গতিশীল হয় তখন আমরা হচ্ছে স্টোকসের সূত্র ইউজ করি। তাহলে এখানে জাস্ট তোমাকে বের করতে বলছে যে সান্দ্রতা গুণাঙ্কের মান, মানে ইটার মানটুকু বের করবা। তাহলে এখানে ইটার মান কত হবে? এটা ইকুয়াল হবে তোমার এফ বাই এ ডিবি বাই ডিওয়াই, যেটাকে আমরা বেগের নতিও বলে থাকি। এটাকে আমরা বেগের নতিও বলি, কখনো কখনো তোমাকে সরাসরি না দিয়ে বেগের নতি বলে দিতে পারে। তাহলে চলো আমরা দেখি কত হয়। তাহলে এফ এর মান তোমার লাগতেছিল হচ্ছে 0.5 নিউটন, আর বাঘ হচ্ছে তোমার এ। ক্ষেত্রফল কত বলছিল? 0.02 মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 0.02, তোমার টেনশনের কোনো কারণ নেই, কারণ একক তোমাকে এখানে মিটার স্কোয়ার এককেই দেওয়া আছে। আর হচ্ছে তোমার বেগ দিতে হবে, আমাদের উপরে লাগবে হচ্ছে কি বেগ, তারপরে এটাকে ভাগ করতে হবে আবার ওয়াই, মানে উচ্চতার পার্থক্য বা পুরুত্ব যেটাকে এখানে দেওয়া আছে। এখানে ওয়াই যেটা, ওয়াইটাই কিন্তু হচ্ছে তোমার পুরুত্ব বা হচ্ছে এখানে যে ওয়াইয়ের যে ভ্যালু, ঠিক আছে। 5 যেটা দেওয়া আছে পুরুত্ব, এটা হচ্ছে তোমার ওয়াইয়ের ভ্যালু বা ডিওয়াইয়ের ভ্যালু। তাহলে বেগের মান হচ্ছে 0.06, তারপর হচ্ছে 0.5 যেটা 5 × 10⁻³ মানে মিলিমিটার থেকে আমাদের মিটার নিতে হবে। তাহলে আমরা দেখতেছি যে হচ্ছে 2.08। তাহলে 2.08 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। মানে জাস্ট এই সূত্রে মান বসাবা। এইগুলো এখন আমরা মেইন যে ক্লাস ছিল ওই ক্লাসে টোটালি কমপ্লিট করে আসছি, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে 100 মিলিমিটার ব্যাসার্ধের একটি গোলক কোনো তেলের মধ্যে 2 × 10⁻² মিটার পার সেকেন্ড প্রান্তবেগ নিয়ে পড়তেছে। তেলের সান্দ্রতা হচ্ছে এত হলে সান্দ্র বল কত, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করবো বলো তো? এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা স্টোকসের সূত্র ইউজ করব, 6πr ইটা বি, 6πr ইটা বি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে জানা থাকতে হবে যে কখন আমরা স্টোকসের সূত্র ইউজ করব, কখন সান্দ্র বল ইউজ করব। যখন হচ্ছে গিয়ে তরলের ভিতর দিয়ে গোলাকার বস্তু নামবে নিচে, অথবা হচ্ছে বায়ু বুদবুদ উপরে উঠবে, মানে তরলের ভিতর দিয়ে মানে সম্পূর্ণ ভিতরে, ঠিক আছে। হইতে পারে কঠিন, অথবা হচ্ছে বায়বীয়, অথবা হইতে পারে অন্য কোনো একটা গোলাকার তরল, ঠিক আছে। যখন গতিশীল হবে তখন আমাদের স্টোকসের সূত্র। আর যখন এই যে তরলের উপর দিয়ে আমাদের কোনো একটা হচ্ছে কি এরকম টুকরা, কাঠের টুকরা বা হচ্ছে ধাতব পাত যখন গতিশীল হবে তখন হচ্ছে নিউটনের সূত্র। তাহলে আমরা জাস্ট এই সূত্রে মান বসাবো, ঠিক আছে। তাহলে দেখো তোমাকে কি বের করতে বলছে, সান্দ্র বল কত। তাহলে F = 6πr ইটা বি। তাহলে 6π তোমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ কত বলছে, 10 মিলিমিটার ব্যাসার্ধের, ঠিক আছে। 6πr আর এর ভ্যালু 100 মিলিমিটার। তাহলে 100 × 10⁻³ 100 মিলিমিটার 6πr ইটা বি। তাহলে ইটার মান কত দেওয়া আছে? 2 × 10⁻³ 2 × 10⁻³ আর বেগ কত? প্রান্ত বেগ নিয়ে পড়তেছে। কত বেগ নিয়ে পড়তেছে? 2 × 10⁻², ঠিক আছে। তাহলে 2 × 10⁻² এত প্রান্ত বেগে পড়তেছে। তাহলে আমাদের এখানে সান্দ্র বল হচ্ছে 7.53 × 10⁻5। তাহলে এটা হচ্ছে তোমার সঠিক। তো এইগুলো আসলে আমি যে ক্যালকুলেশন করে একদম করে দিতে হবে এরকম না, আমি জাস্ট সূত্র বলে দিব, তোমরা ক্যালকুলেশন নিজেই করতে পারবা। জাস্ট এই সেন্সটা থাকতে হবে আমি কোন সূত্রটা ইউজ করব, এটা ক্লিয়ার থাকলে এই অঙ্কে জাস্ট মান বসানো ছাড়া আর কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা দেখি। এখানে বলছে যে হচ্ছে 0.01 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাত এত গ্লিসারিন। তাহলে দেখো এটা কি, এটার মতো না, এই যে ধাতব পাত। তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করব? নিউটনের সূত্র ইউজ করব, ঠিক আছে। সেম কোয়েশ্চেন, আগেরটার মতোই বা আগের কোয়েশ্চেনেই বলতে পারো, জাস্ট মানটা একটু এদিক সেদিক। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক।
এখন থেকে যেগুলো সেম কোয়েশ্চেন আসবে আমি জাস্ট হোমওয়ার্ক লিখে দেবো। একই ধাতুর তৈরি দুটি গোলক যাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, গোলক দুটিকে তরল পদার্থে পূর্ণ একটি লম্বা জারের ভিতর দিয়ে পড়তে দেয়া হলে ছোটটির তুলনায় বড় বলটির টার্মিনাল গতি কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমাদের হচ্ছে কি যে গোলকের ভিতর দিয়ে যখন গোলাকার কোনো একটা বস্তু যখন হচ্ছে এরকম তরলের ভিতর দিয়ে পড়ে তখন যে টার্মিনাল বেগটা অর্জন করে সেটা সূত্রটা কি? 2r² g ρ - সিগমা বাই 9 এটা এটা না। এখন অন্য সবগুলো যদি কনস্ট্যান্ট থাকে, ধরো জি রো তারপর হচ্ছে গিয়ে কি সিগমা ইটা, এগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বেগের মানটা আমরা কি দেখতেছি বলো তো? এই টার্মিনাল বেগের যে মানটা, এই মানটা হচ্ছে কি তোমার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। মানে ব্যাসার্ধ যত বেশি হবে তোমার হচ্ছে গিয়ে কি বর্গের হারে অনুপাতে সেটা হচ্ছে গিয়ে কি বৃদ্ধি পাবে, আর যদি ব্যাসার্ধ যদি কমে তাহলে হচ্ছে বেগও কমবে। তাহলে তোমাকে বলছে দুটি পদার্থ হচ্ছে সেম, দুটি হচ্ছে গিয়ে একই ধাতু, কথাটার মানে তোমাকে বলতেছে যে হচ্ছে তোমার ডেন্সিটি যেটা, ডেন্সিটিটা হচ্ছে গিয়ে কি সেম। ওকে, ব্যাসার্ধ একটি অন্যটির দ্বিগুণ, তাহলে প্রথমটার ব্যাসার্ধকে যদি আমি ধরি r1, তাহলে দ্বিতীয়টার যে ব্যাসার্ধ r2 এটা হবে তোমার 2r1, যেহেতু দ্বিগুণ বলছে। তাহলে আমরা বলতে পারি প্রথমটার যদি বেগ হয় b1, তাহলে দ্বিতীয়টার বেগ কত হবে? যেহেতু ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, তাহলে এটা হচ্ছে 2r1 যেহেতু তোমার ব্যাসার্ধ, তাহলে বর্গ করলে কত হবে? 4r1² হবে, বা হচ্ছে অ্যাকচুয়ালি 4b1 হবে। ঠিক আছে, মানে বেগ আমরা একসাথে বেগে চলে গেলাম আর কি। এটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে তোমার কি r1, তাহলে বেগ b1, এটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 2r1, তাহলে এটাকে বর্গ করলে হবে তোমার 4, তাহলে এটার বেগ কত হবে? 4b1, তার মানে আমাদের হচ্ছে কি বেগ 4 গুণ হবে। তুমি জাস্ট এখান থেকেও নির্ণয় করে ফেলতে পারো, মানে এত কিছু যে হচ্ছে পেঁচাতে হবে এরকম না, আমি তোমাদের এখন হচ্ছে পেঁচানোভাবে দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। তাহলে বেগের যে মান এটা হচ্ছে তোমার কি ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে তাহলে বেগ 4 গুণ হবে। জাস্ট এখানে আর এর জায়গায় যত গুণ হয়েছে সেটা বসায় দিবা। ঠিক আছে, মানে সব থেকে ইজি উপায় হচ্ছে এটা, যে বেগ সমান জাস্ট দ্বিগুণ হয়েছে 2² মানে 4, এমনি বসিয়ে করে ফেলবা শেষে। এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাতে তো পুরো গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা আছে, পাটটিকে এত বেগে চালনা করতে এত, সেম টু সেম কোয়েশ্চেন। আসছে এটা, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোমার কি 1:2, এবং তার একই উচ্চতা হতে পতিত হয়ে কিছুক্ষণ পর অন্তবেগ প্রাপ্ত হয়, তাদের ভরবেগের অনুপাত কত? ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা দেখছি যে বেগের যে অনুপাত এটা ছিল তোমার হচ্ছে গিয়ে কি একটা অন্যটা 4 গুণ, যেহেতু এখানে ব্যাসার্ধ কি ছিল? দ্বিগুণ ছিল, একটি ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ। তাহলে আমি যদি ভরবেগের অনুপাত বলি, যেহেতু দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2, ঠিক আছে, ব্যাসার্ধের যে অনুপাতটা খেয়াল করার ব্যাপারটা, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোমার 1:2। এখন একটার ব্যাসার্ধ যদি তোমার হয় 1, আরেকটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম হচ্ছে ধরো 2, ঠিক আছে। তো ব্যাসার্ধের সাথে কিন্তু আয়তনের একটা সম্পর্ক আছে, খেয়াল করার ব্যাপারটা, এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, যে ব্যাসার্ধের সাথে কার সম্পর্ক আছে? আয়তনের একটা সম্পর্ক আছে। তার মানে এটার ভলিউম যদি বি হয় তাহলে এটার ভলিউম হবে তোমার কি 8b, কারণ আমরা জানি যে গোলকের যে ভলিউমের সূত্র হচ্ছে তোমার কি, ভলিউমের সূত্র 4/3 পাই r3, তাই না ব্যাপারটা? তাইলে আমাদের ভলিউম যেটা, এই ভলিউমটা ব্যাসার্ধের কিউবের সমানুপাতিক। তাহলে এটার ভলিউম যদি হচ্ছে, এটার যদি ব্যাসার্ধ হয় 1, এটার ব্যাসার্ধ যদি 2 হয়, আমি জাস্ট সংখ্যাগত মানে চিন্তা করলাম দ্বিগুণ আর কি, ধরো এটা 1r, এটা হচ্ছে 2r, সংখ্যাগত মান দিয়েও চিন্তা করতে পারো। তাহলে এটার ভলিউম যদি হয় b, এটার ভলিউম হবে 8b। তাহলে এখন আমি ভলিউমের সাথে যদি এখন বরে চলে যাই, দুটি গোলক, ঠিক আছে, তাহলে বর হচ্ছে গিয়ে কি হবে? এটার বর যদি হয় m, এটার বর হবে 8m, ঠিক আছে, কারণ তাদের তো অবশ্যই একটা ডেন্সিটি আছে, তাহলে ভলিউমের সাথে ডেন্সিটি গ্রহণ করলে আমি হচ্ছে গিয়ে কি বর পাবো। তাহলে এটার বর যদি m হয়, এটার বর হবে 8m, এটা গেল। তাহলে আমরা এখানে পেলাম, দেখো ব্যাসার্ধ থেকে কিন্তু আমরা এখানে কি পাইছি? আগের কোয়েশ্চেনটা তখন কি আমরা হচ্ছে এটা কাউন্ট করছিলাম বরের ব্যাপারটা? একটি ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, গোলক দুটিকে তরল পদার্থে একটি পূর্ণ লম্বা জারের ভিতর দিয়ে পড়তে দেওয়া হলে ছোটটির তুলনায় টার্মিনাল গতি, তখন বেগের থেকে ব্যাপারটা আসছিল, তখন কিন্তু বেগ, হ্যাঁ ঠিক আছে, তখন আমাদের কিন্তু আর বরের ব্যাপার চিন্তা করা লাগতো না, তখন জাস্ট বেগের ব্যাপারটা বলছে, ঠিক আছে, তখন কিন্তু বরের ব্যাপার আসতো না। এখানে কিন্তু আমাদের বরের ব্যাপার আসবে, কারণ তোমাকে বলছে কি যে ভরবেগের অনুপাত, ভরবেগের সূত্র কি m × b, তার মানে এখানে আমাদের হচ্ছে বড়ও আসবে
প্লাস হচ্ছে কি বেগও আসবে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে প্রথমটার বর যদি m হয়, পরেরটার বেগ কি হবে, বর হবে 8m। আর বেগের জন্য তো আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি যে প্রথমটার বেগ যদি হয় b, পরেরটার বেগ কত হবে 4b, কারণ ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আগের অঙ্কে কিন্তু দেখো আমরা বরে যাই নাই, কারণ সেখানে বরবেগ চাওয়া হয়েছিল না, সেখানে জাস্ট হচ্ছে কি প্রান্তিক বেগ চাওয়া হয়েছিল। আর এখানে কিন্তু বরবেগের অনুপাত চাওয়া হয়েছে, আর বরবেগ মানে হচ্ছে বর ইন্টু বেগ। তাহলে আমাদের এখানে বরের ব্যাপারটাও আনতে হবে, বেগের ব্যাপারটাও আনতে হবে। তো আমি যদি বলি তাহলে এটার বরবেগ কত, এটার বরবেগ হচ্ছে গিয়ে m গুণন b, বর বেগ। আর এটার বরবেগ কত হবে 8m 4b, তার মানে হচ্ছে গিয়ে 32 MB। তার মানে আমি এখন যদি বলি অনুপাত কত, তাহলে MB MB কাটাকাটি চলে যাবে 1:32। ঠিক আছে, এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, খুবই কনসেপচুয়াল। আমরা কিন্তু এই যে প্রান্তিক বেগের মতো কিন্তু বসিয়ে দিতে পারি যে প্রান্তিক বেগের অনুপাত কত পাইছিলাম, 1:4 পাইছিলাম, 1:4। তো মনে হতে পারে বর্বেগের অনুপাতও মনে হয় 1:4, তখন কিন্তু এটা ভুল হবে। তাহলে এটা কিন্তু খুবই হচ্ছে কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, এটা স্টার দিয়ে রাখলাম, এটা বারবার হচ্ছে প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষার হলে এই ব্যাপারগুলো আমরা ভুল করে আসি। ঠিক আছে, মানে এটা আমাদের কিন্তু তখন অল্প সময়ের মাথায় কাজ করে না। তো পরবর্তীতে কি বলছে যে বৃষ্টির পানির একটি ফোঁটা বায়ুর মধ্য দিয়ে পতিত হচ্ছে, ফোঁটাটির অন্তবেগ 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড, বায়ুর সান্দ্রতা সহ জ্ঞাত হলে, বায়ুর ঘনত্ব এত হলে পানির ফোঁটার ব্যাসার্ধ কত। সিকের ওইটা আসছে 20-21। তাহলে হচ্ছে কি তোমার এখানে এটা আমি করে দেবো না, এটা হোমওয়ার্ক, কারণ এই সূত্র হচ্ছে অনেকবার লিখে দিচ্ছি, 2r² 0 - σ/9। এটা এখান থেকে জাস্ট r এর মানটুকু নির্ণয় করবো। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনে দেখো বলছে যে হচ্ছে গিয়ে রো ঘনত্ব বিশিষ্ট এবং ইটার সান্দ্রতা বিশিষ্ট একটি তরল আর ব্যাসার্ধের একটি সরু নলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, রেনল্ডস সংখ্যা কত হবে। তাই রেনল্ডস সংখ্যার জন্য আমরা প্রথম লেকচারে, মানে লেকচার হচ্ছে 9 সম্ভবত 9-এ পড়ে আসছি যে আমাদের সেখানে একটা বেগ ছিল যেটাকে আমরা হচ্ছে সন্ধি বেগ বলছিলাম, সন্ধি বেগ থেকে সম্পর্কটা আসছে। সন্ধি বেগের সূত্রটা ছিল যে হচ্ছে আমাদের সান্দ্রতা যে সহগ, ঠিক আছে, বা সান্দ্রতাঙ্ক, এটার হচ্ছে সমানুপাতিক, তারপর হচ্ছে গিয়ে নলের যে দৈর্ঘ্য বা হচ্ছে ব্যাস ছিল, প্রবাহীর যে দৈর্ঘ্য আমরা বলছিলাম সেটার ব্যস্তানুপাতিক, তারপর হচ্ছে তোমার ডেনসিটির ব্যস্তানুপাতিক। তো এখান থেকে হচ্ছে আমরা একটা আর আসছিল, ঠিক আছে, যেটাকে আমরা এই সমানুপাতিক ব্যাপারগুলো তুলে একটা আর নিয়ে আসছিলাম, এটা ছিল রেনল্ডস সংখ্যার সূত্রটা। তাহলে তোমাকে এখানে জাস্ট আরটুকু নির্ণয় করতে বলছে, মানে হ্যাঁ আর এই তো রেনল্ডস সংখ্যা বা হচ্ছে কি এটাকে এখানে এন দ্বারা প্রকাশ করছে আর কি। তো যাই হোক, তো এখানে আর এর মানটা হবে তোমার কি, তাহলে বলো তো BL রো। তাহলে এখন তুমি দেখো BL রো কোথায় আছে, এখানে হচ্ছে কি এল এর পরিবর্তে আমরা যে নলের যে ব্যাস, এই ব্যাসটুকু আর কি বসাবো। তাহলে এখানে কত দেওয়া ছিল দেখো, আর ব্যাসার্ধে, তাহলে যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে নলের ব্যাস কত হবে 2r, মানে এল এর যে ভ্যালুটা, এখানে এল ছিল কিন্তু হচ্ছে তোমার প্রবাহপথের, ঠিক আছে, প্রবাহপথের টোটাল দৈর্ঘ্য, ঠিক আছে, সরি প্রস্থ, প্রবাহপথের টোটাল প্রস্থ। তাহলে এল যেটা, এল হচ্ছে কি তোমার এখানে 2r, কারণ হচ্ছে এখানে নলের ভিতর দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, তাহলে প্রবাহপথের প্রস্থ হচ্ছে তোমার কি 2r। তাহলে L = 2r তুমি যদি বসাও, তাহলে ফাইনালি তুমি পাবা B × 2r × রো। তাহলে B ইন্টু এই যে B, এখানে তো আবার ইটা স্কোয়ার, এটা হবে না। তাহলে দেখো 2r কোথায় আছে, 2r কোথায়, 2 তো আর হচ্ছে কোথাও দেখতেছি না, ইটা স্কোয়ার তো হবে না, কারণ ইটাটা এই পাশে এসে ভাগ হবে, মানে অ্যাকচুয়ালি তাহলে আমাদের এখানে আর এর যে মানটা হবে, আর এর মান হবে এখানে আমরা দেখতেছি যে BL রো বাই হচ্ছে তোমার ইটা। তাহলে এই এলটাকে যদি আমরা 2r লিখি, 2 তো আর কোথাও নেই, তার মানে হচ্ছে তোমার ডি হচ্ছে সঠিক হওয়ার উচিত ছিল, কিন্তু এখানে নিচে হচ্ছে এটা হয়তো স্কোয়ারটা মিস্টেকলি আসতে পারে, আমি স্কোয়ারটা মুছে দিই, মানে ডি হচ্ছে সঠিক হবে, তবে যদি স্কোয়ারটা না থাকে তো স্কোয়ার বাদ দিয়ে আমি ডিটাকে সঠিক বলতেছি, মানে এটি আর কি সব থেকে বেশি সিমিলার মনে হচ্ছে। ঠিক আছে, ব্যাসার্ধ, কারণ এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, কারণ এখানে হবে আর হচ্ছে ব্যাস। আচ্ছা, মানে কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে এখন তুমি অপশন দেখে কোনটা সঠিক কোনটা ভুল সেটা হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমরা আরেকটু দ্রুত এখন অগ্রসর হবো। রেনল্ডস সংখ্যার মাত্রা কোনটা, আমরা বলছিলাম রেনল্ডস সংখ্যার কোনো মাত্রা নেই, মানে হচ্ছে মাত্রাহীন, তার মানে হচ্ছে কি এই যে এটার কোনো মাত্রা নেই, সবই 0, তাহলে সমান হচ্ছে গিয়ে এটা অ্যান্সার। পয়েস কিসের একক, একটা ব্যাপার মাথায় রাখবা যে আমরা হচ্ছে সান্দ্রতা যে পড়ে আসছি, সান্দ্রতার একটা একক হচ্ছে পয়েস। ঠিক আছে, সান্দ্রতার যে একটা একক, মানে অন্য একটা একক, সেটা হচ্ছে কি পয়েস। পয়েসের সাথে আমরা হচ্ছে সান্দ্রতার যে নর্মাল একক পড়ে আসছি, এটা কি ছিল, প্যাসকেল সেকেন্ড ছিল, প্যাসকেল সেকেন্ড ছিল, তাই না। এই পয়েসের সাথে প্যাসকেল সেকেন্ডের কিন্তু একটা সম্পর্ক আছে, মাথায় রাখবো। 1 পয়েস সমান 0.1 প্যাসকেল সেকেন্ড।
ঠিক আছে, এটা হচ্ছে কি যদি কখনো আসে আর কি, এটা দেখো মানে অ্যাডমিশন টেস্টে আসছে এবং দিনাজপুর বোর্ডে 2017-তে আসছে, তার মানে এটা হচ্ছে কি একটু মাথায় রাখা বেটার। ওকে, তাহলে 1 পয়েস সমান, তাহলে দেখো এই যে মাত্র আমরা যেটা পড়ে আসছি যে হচ্ছে 1 পয়েস সমান 0.1 নিউটন পার সেকেন্ড। ঠিক আছে, নিউটন পার সেকেন্ড হয় কি একক, তো যাই হোক মানে সান্দ্রতার একক যেটা এটাই হচ্ছে, আমি তো প্যাসকেল সাইন্টিফিক নামকে যাই হোক প্যাসকেল পার সেকেন্ডকে ভেঙে হয়তো, তো যাই হোক করবা মানে এই ব্যাপারটা মাথায় রাখবে যে হচ্ছে সান্দ্রতার একটা নতুন একক যেটা হচ্ছে কি আমরা পড়লাম, সেটা হচ্ছে কি পয়েস এককও হইতে পারে। ওকে, তাহলে এখন আমরা যে হচ্ছে কি টপিকে আসছি সেটা হচ্ছে পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি। আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তি হচ্ছে গিয়ে প্রায় সিমিলার, পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তির সংখ্যাগত মান হচ্ছে সেম, তবে দুইটা হচ্ছে টার্ম একটু দুই রকম। তো যাই হোক, চলো আমরা হচ্ছে কি এখন এই রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করে ফেলি। কর্পূরের পানিতে নাচা পদার্থের কোন ধর্মের জন্য হয়, তাহলে এটা কিন্তু হচ্ছে পৃষ্ঠটানের ফলে মেনলি যে কর্পূরের যে হচ্ছে গিয়ে পানিতে নাচা, ঠিক আছে, মানে তুমি যদি পানির উপর কর্পূর ফেলো তখন দেখা যায় তরলের যে পৃষ্ঠটানটা এটা হচ্ছে কিছুটা কমে যায়, যে কারণে হচ্ছে কি একটা মানে ঢেউয়ের বা হচ্ছে গিয়ে যেটাকে এখানে আমরা নাসা বলতেছি মানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়। তরল পৃষ্ঠটানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়, তরলের পৃষ্ঠটানের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক নয়। তাহলে পৃষ্ঠটানের জন্য আমরা দেখো আমরা সবগুলাই অপশন পড়ি আগের মতো, যে তরলের মুক্ত তলে বা পৃষ্ঠে কোনো কিছু ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কমে যায়। কোনো কিছু ভাসমান থাকলে পৃষ্ঠে কোনো কিছু ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কমে যায়। হ্যাঁ, এখানে একটা ইম্প্যাক্ট ফেলে, তারপর আমরা সবগুলো দেখি বলছে কোনটা সঠিক না, তার মানে তো এটা এমনিতে সেন্টেন্সটা সঠিক, কিন্তু এই কোয়েশ্চেনের জন্য এ সঠিক অপশন না। তড়িতাহিত এটার জন্য হচ্ছে গিয়ে কি পৃষ্ঠটান হচ্ছে চেঞ্জ হয়, উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, এটা হচ্ছে বল, তাহলে তাই না, এটা হচ্ছে সঠিক না, কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, উষ্ণতা বৃদ্ধি পেলে আমাদের তরলের পৃষ্ঠটান কমে যায়। এজন্যই কিন্তু আমরা গতকালকে এরকম একটা সূত্র পড়ছিলাম যে টি থিটা সমান টি নট ইন্টু 1 - আলফা ডেল্টা থিটা। ঠিক আছে, মানে এটা এই সূত্রটা আমরা কখন ইউজ করি, যখন তাপমাত্রার সাথে একটা সম্পর্ক কমতে থাকে, এজন্য তখন আমরা মাইনাস দিই, আর যদি হচ্ছে সম্পর্কটা বাড়তে থাকে তাহলে তখন প্লাস দিই, রোদের জন্য প্লাস দিই, পৃষ্ঠটানের জন্য আমরা মাইনাস দিই। ঠিক আছে, তার মানে আমাদের এটা সঠিক নয়। নিচের কোনটি পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা না, ঠিক আছে, তো এখানে হচ্ছে অপশনগুলো সবগুলো দেখো, প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু জরুরি। পানিতে সূচ বাসে পৃষ্ঠটানের জন্য মানে সঠিক, কর্পূরের পানিতে নাচে এই যে প্রথম এমসিকিউ আমরা পড়ছি এটাও সঠিক, ছাতার কাপড় মানে হচ্ছে এটাও কিন্তু পৃষ্ঠটান, কারণ পৃষ্ঠটানের জন্য মেনলি পানির কণাগুলোর মধ্যে হিউজ পরিমাণ আকর্ষণ থাকে, মানে সংশক্তি বল থাকে, যে ছাতার কাপড়কে সে হচ্ছে গিয়ে কি ওই পরিমাণ মানে আকর্ষণ করে না, মানে নিজেদের মধ্যে এত আকর্ষণ থাকে যে কারণে হচ্ছে ছাতার কাপড়টা অনেক সময় শুকনো থাকে মানে ভিজে না। তো এটা হচ্ছে মানে তিনটাই হচ্ছে তোমার এই পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা, তবে বল পেন দিয়ে যে লেখা এটা কিন্তু আমাদের আর পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা না। নিম্নের কোনটি পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না, তাপমাত্রা করে, তড়িতাহিতকরণ করে, তারপর হচ্ছে দূষিতকরণ এটাও করে, কিন্তু চৌম্বকত্ব কিন্তু প্রভাব বিস্তার করে না, তার মানে এটা হচ্ছে তোমার সঠিক। 2:1 অনুপাতের বেশ বিশিষ্ট দুটি সাবান পানির বুদবুদের ভিতর কার অতিরিক্ত চাপের অনুপাত কত হবে, তাহলে হচ্ছে কি এটাও আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি, যে তোমাকে যদি এরকম একটা অপশন খুঁজে পাও যে হচ্ছে তার দুইটা পৃষ্ঠ থাকে, ঠিক আছে, পৃষ্ঠ কয়টা থাকে, দুইটা, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার অতিরিক্ত চাপের সূত্র হবে ডেল পি ইকুয়াল 4T/r। পৃষ্ঠ যদি তুমি দুইটা পাও তাহলে হচ্ছে 4T/r, আর পৃষ্ঠ যদি তুমি একটা পাও এটা হচ্ছে কখন, দুটি পৃষ্ঠের জন্য, যদি পৃষ্ঠ তোমার যদি একটা হয় সিঙ্গেল পৃষ্ঠ তাহলে তোমার ডেল পি সমান জাস্ট 2T/r। এখন পৃষ্ঠ কার কার একটা বলো তো, পানির ফুটা তার একটা পৃষ্ঠ, আবার হচ্ছে কি তোমার পানির ভিতর বায়ু বুদবুদ, ঠিক আছে, এটারও একটা পৃষ্ঠ, আর সাবানের যে হচ্ছে বুদবুদ সেটার দুইটা পৃষ্ঠ, আর পানির যে বুদবুদ এটার কিন্তু দুইটা পৃষ্ঠ। ঠিক আছে, পানির বুদবুদ এবং সাবানের বুদবুদ এইগুলো নোট করে লিখে রাখতে পারো, এটা আমরা গত ক্লাসে পড়ছি। অতিরিক্ত চাপের অনুপাত, তো যাই হোক আমাদের সূত্র যদি এখানে ভুলেও লিখি কোনো সমস্যা নেই, কারণ আমাদের হচ্ছে দেখতেছি যে দুটি কি সাবান পানির বুদবুদ, তো আমরা এখানে দেখতেছি যে হচ্ছে কি অতিরিক্ত চাপের যে অনুপাতটা এটা হচ্ছে কি ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাই না ব্যাপারটা, আর আমাদের এখানে 40 নাকি 2T এটা ম্যাটার না, কারণ যেহেতু দুইটাই সাবান, তোমার যদি একটা হয়তো পানি একটা সাবান তখন কিন্তু আমাদের এই কনসেপ্টটা লাগতো, তাহলে আমাদের হচ্ছে এটা তো কনস্ট্যান্টই থাকবে, তাহলে 2:1 এই অনুপাতের হচ্ছে বেশ বিশিষ্ট, তাহলে যেহেতু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে আমাদের অতিরিক্ত চাপের অনুপাত কত হবে 1:2। বুঝতে পারছো কিভাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক তো
পি এর সাথে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 2 তার হচ্ছে কি উল্টা সম্পর্ক হয়ে যাবে 1, আর যার ছিল 1 সে হয়ে যাবে 2। ওকে, বা তুমি এখানে মান বসিয়েও করতে পারো। আমরা হচ্ছে 2 তে একটু অগ্রসর হচ্ছি, সেজন্য মান বসাচ্ছি না। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়, তাহলে এটা কি ছিল গতকালকে? পৃষ্ঠটান ছিল, তাই না? তো সারফেস টেনশন এটাকে হচ্ছে আমরা বাংলায় বলি পৃষ্ঠটান, তাহলে এটার জন্য গোলাকৃতির হয়। NaCl পানিতে মিশ্রিত করলে পৃষ্ঠটান তখন কি হবে? বাড়বে, কারণ আমরা হচ্ছে গত ক্লাসে পড়ছি যে হচ্ছে গিয়ে, বা তোমাদের আমি হয়তো এত ডিটেলসে তখন এই মানে ব্যাপারগুলো টপিকগুলো বলি নাই, কারণ বলছি হচ্ছে কি মেইন ব্যাপারগুলো বলে দিয়েছিলাম। তো তোমরা বই পড়ে বাকিটা পড়লেই বুঝবা যে পানির মধ্যে যদি তোমার জৈব পদার্থ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার পৃষ্ঠটান কি হয়ে যায়? কমে যায়, বিশেষ করে ডিটারজেন্ট, ঠিক আছে, সাবান, এগুলো থাকলে হচ্ছে পৃষ্ঠটান কমে। আর যদি অজৈব, ধরো হচ্ছে কি এরকম সোডিয়াম ক্লোরাইড এগুলো থাকে, তখন হচ্ছে পৃষ্ঠটান বাড়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে মাথায় রাখবা। তো তুমি যদি এটা কখনো ভুলে যাও তাহলে মাথায় রাখবে যে আমরা কাপড় ধুই হচ্ছে কি ডিটারজেন্ট দিয়ে, তখন আসলে পৃষ্ঠটান কমানোর প্রয়োজন হয়। মানে আমরা কাপড় ধোয়ার জন্য, ভালো পরিষ্কার করার জন্য পৃষ্ঠটান কমাই, তখন আমরা ডিটারজেন্ট মিশাই, তার মানে তখন কমে, তার মানে যেগুলো এইগুলো উপাদান তাদের জন্য বাড়বে। সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটানের পরিমাণ, এটা আমরা পড়ে আসছি যে তাপমাত্রায় পৃষ্ঠটান শূন্য হয়ে যায় সেটা হচ্ছে তোমার সংকট তাপমাত্রা। তাহলে সংকট তাপমাত্রায় পৃষ্ঠটান কী হবে? শূন্য হবে। তো পৃষ্ঠটান তৈরি হয় যে কারণে, তা হলো অণুগুলোর মধ্যে মেইনলি সংশক্তি বল। আচ্ছা, তাহলে এখানে একটাই শুধুমাত্র সঠিক, পৃষ্ঠটান তৈরি হওয়ার মেইন কারণ তোমার হচ্ছে কি অণুগুলোর মধ্যে সংশক্তি বল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1 নাম্বারটাই সঠিক, শুধু একটাই শুধু সঠিক, অন্যগুলো আর লাগবে না। পৃষ্ঠটান হচ্ছে এমন ধর্ম যার জন্য কোনো কঠিন পদার্থ সর্বাধিক ক্ষেত্রফল দখল করে, এটা তো একদমই সঠিক না। কারণ হচ্ছে পৃষ্ঠটান শুধুমাত্র হচ্ছে আমরা বলছিলাম যে কি তরল পদার্থের ধর্ম, কঠিন তো এখানে আসবেই না। কোনো তরল পদার্থ সর্বনিম্ন ক্ষেত্রফল দখল করে, এটা সঠিক। কোনো তরলের উপর সর্বনিম্ন বাহ্যিক বলের উপর সমানে তরলটি পূর্ব অবস্থায় ফিরে যায়, ঠিক আছে। এইটাও হচ্ছে বলতে পারো যে তরলের উপর যখন পোকামাকড় বসে তখন কিন্তু এটা আমাদের এই ব্যাপারটা আমরা দেখতে পারি। তো এটা যদিও পৃষ্ঠটানের ক্ষেত্রে একদম মানে তোমাদের হচ্ছে কি বইয়ে আলোচনা নেই, আর হচ্ছে কি এটা আমাদের মানে যদিও এই ব্যাপারটা আমরা হচ্ছে কি খেয়াল করছি, আমরা গত মানে লেকচার নাম্বার 10-এ হয়তো মানে হালকা আলোচনা করছিলাম যে হচ্ছে কি তরলটা পূর্ব অবস্থায় ফেরত আসে, তো সেটাকে স্থিতিস্থাপকতার সাথে তুলনা করছিলাম। কিন্তু এটা কিন্তু পৃষ্ঠটান জনিত কোনো ব্যাপার না। তার মানে পৃষ্ঠটানের জন্য মেইনলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে জাস্ট ওই যে সর্বনিম্ন ক্ষেত্রফল দখল করে। তার মানে এখানে হচ্ছে 2 নাম্বার যেটা বি, যেটা এটা হচ্ছে শুধুমাত্র সঠিক। পানির পৃষ্ঠটান কোনটি, যদি হচ্ছে কি আমরা এগুলো মুখস্থ করি না, কিন্তু হচ্ছে বোর্ড পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, এটা একদম টোটালি মাথায় রাখবা। অনেক সময় হচ্ছে মেথও দেওয়া না থাকতে পারে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পানির ফুটার পৃষ্ঠ শক্তি সমানুপাতিক হবে। পৃষ্ঠ শক্তি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পানির ফুটা পৃষ্ঠ শক্তি সমানুপাতিক হবে, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে আমরা যে পৃষ্ঠ শক্তি যে ব্যাপারটা, পৃষ্ঠ শক্তির সূত্রটা কি ছিল বলো তো? E ইকুয়াল W/Δ, ঠিক আছে। আমি যদি হচ্ছে কি এই এর সাথে যে সম্পর্কটা পৃষ্ঠ শক্তি, এটা হচ্ছে তোমার মানে একক ক্ষেত্রফল বাড়াতে যে পরিমাণ হচ্ছে কাজ করতে হয় সেটাকে আমরা পৃষ্ঠ শক্তি বলছিলাম। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পানির ফুটার পৃষ্ঠ শক্তি সমানুপাতিক হবে। আমি যদি হচ্ছে গিয়ে পৃষ্ঠ শক্তি তো এখানে একটা কনস্ট্যান্ট, মানে এমনিতে একটা তরলের জন্য পৃষ্ঠ শক্তি কনস্ট্যান্ট, তো যেহেতু এখানে এরকম কোনো অপশন নেই, তো আমরা যে ব্যাপারটা মাথায় রাখবো এখানে যে হচ্ছে গিয়ে এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে 4πr² হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি বর্গের ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক কোনটা আছে যে আর এর সাথে, ঠিক আছে। তো পৃষ্ঠ শক্তি এই ব্যাপারটা বলে একটু অন্যরকম করে ফেলছে। আমরা এখানে হচ্ছে গিয়ে ডাব্লিউ যদি বলি আর কি, ব্যাপারটা ডাব্লিউ আমি একটু হচ্ছে গিয়ে ইলাবোরেট করে দিই, তাহলে ইকুয়াল ই ইন্টু ডেল এ, মানে এখান থেকে আমরা বলতে পারি মানে টোটাল কতটুকু কাজ করতে হবে, ঠিক আছে। এই কাজের পরিমাণটা হচ্ছে ই ইন্টু, ই তো হচ্ছে একটা তরলের জন্য কনস্ট্যান্ট 4πr², মানে আমি হচ্ছে যে পরিমাণ তার ক্ষেত্রফল চেঞ্জ করতেছি সেই হারে আমার কাজ করা লাগতেছে। তো আমি যদি হচ্ছে গিয়ে বেশি পরিমাণ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল চেঞ্জ করি, এটা মিন করে যে আর এর মানটাও কি হবে বেশি হবে। বা আমি যদি আর এর মানটা বেশি চেঞ্জ করি তাহলে ক্ষেত্রফলটা মানে ক্ষেত্রফলের সাথে যে আর এর সম্পর্কটা সেটা হচ্ছে গিয়ে r² সমানুপাতে চেঞ্জ হয়। তার মানে আমাদের টোটাল যে কাজ করতে হয় কাজের পরিমাণটা হচ্ছে তোমার r² সমানুপাতিক, ঠিক আছে। এখানে ই কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তার মানে টোটাল কাজের পরিমাণ r² সমানুপাতিক, তার মানে এই অনুসারে এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে পৃষ্ঠ শক্তি কথাটা বলবো না, কারণ পৃষ্ঠ শক্তি তো আসলে হচ্ছে তোমার কি
মানে কনস্ট্যান্ট, এটা তোমার জন্য পৃষ্ঠ শক্তি কনস্ট্যান্ট। তোমাকে যদি বলতো পৃষ্ঠ শক্তিজনিত কাজ, তাহলে হচ্ছে তোমার এটা সঠিক। তো যাই হোক, কোয়েশ্চেনে যদি বল থাকে বা অনেক সময় হচ্ছে ব্যাপারগুলো একটু মানে গুলাটে থাকে, তো তোমার যে কনসেপ্ট আছে এই কনসেপ্ট থেকে আর কি যেটা দিয়ে আসবা। তরল পদার্থের অন্যতম ধর্ম হচ্ছে গিয়ে কি সান্দ্রতা একটা ধর্ম, তারপর হচ্ছে গিয়ে কি পৃষ্ঠটান একটা ধর্ম। তরলের কিন্তু দৃঢ়তা কোনো ধর্ম কি আছে নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার সান্দ্রতা 1 আর 3, তাহলে সি হচ্ছে এখানে তোমার সঠিক। যে তাপমাত্রায় কোনো একটি তরলের পৃষ্ঠটান শূন্য হয় তাকে বলা হয় সংকট তাপমাত্রা। তরলের পৃষ্ঠে কোনো তেল বা চর্বি জাতীয় পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান হচ্ছে কমে যায়, ঠিক আছে। অনেক সময় তোমরা দেখো যে সমুদ্রে যখন তেলের ট্যাঙ্ক, ঠিক আছে, বিধ্বস্ত হয় বা হচ্ছে তেল সমুদ্রের পানিতে ছড়ায় পড়ে, তখন হচ্ছে গিয়ে মানে পানির যে ছুটাছুটি এটা বেশি হয়, মানে তখন হচ্ছে পৃষ্ঠটানটা তোমার তুলনামূলকভাবে অনেক কমে যায়। সাবানের বুদবুদের চাপ পি, পৃষ্ঠটান টি এবং ব্যাসার্ধ আর, এদের মধ্যকার সম্পর্ক হলো, আমরা বলছিলাম হচ্ছে সাবান পৃষ্ঠের জন্য, মানে যেখানে হচ্ছে তোমার পৃষ্ঠ দুইটা হবে, সাবানের জন্য পৃষ্ঠ কয়টা থাকে, দুইটা থাকে, তখন অতিরিক্ত চাপের যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে পি ইকুয়াল তোমার 4T/R, ঠিক আছে, যেহেতু দুইটার পৃষ্ঠ, তাহলে 4T এ যেটা এটা হচ্ছে তোমার সঠিক 4T/R। বার্নৌলি এর সূত্র হচ্ছে, বার্নৌলির সূত্র হচ্ছে গিয়ে তোমার যে আমাদের শক্তির যে সংরক্ষণশীলতা নীতি, পৃষ্ঠ শক্তির যে সংরক্ষণশীলতার সূত্র, এইটা নিয়ে হচ্ছে তোমার নীতিটা। এটা দেখা যায় অ্যাডমিশন টেস্টে আসছে কিন্তু আমাদের বইয়ে নেই, তো তুমি জাস্ট হচ্ছে মাথায় রাখতে পারো, মানে মুখস্থ রেখে দিতে পারো আপাতত। এটা হচ্ছে আমাদের যে একাডেমিক বই বলো বা হচ্ছে আমাদের যে একাডেমিক সিলেবাসে এটা নিয়ে আলোচনা নেই, ঠিক আছে। হয়তো বাহির থেকে এটা কোয়েশ্চেন দিয়ে দিল সেই সেন্স, ঠিক আছে। একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ডাললে তার যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না, তো এটা হচ্ছে আসলে পৃষ্ঠটান। এটা আমরা হচ্ছে পারদের ক্ষেত্রে আগে পড়ে আসছি। আচ্ছা, পানির পৃষ্ঠটান হচ্ছে 0.06 নিউটন পার মিটার। তার পৃষ্ঠ শক্তি কত? আমরা গত ক্লাসে কি পড়ছি বলো তো? পৃষ্ঠটানের সাথে যে পৃষ্ঠ শক্তির সম্পর্কটা পাইছিলাম সেটা আমরা বলছিলাম সমান সম্পর্ক, যে পৃষ্ঠ শক্তি যা এবং হচ্ছে কি পৃষ্ঠটান যা তার সংখ্যাগতভাবে একদম সেম। তাহলে যেহেতু তোমাকে বলেছে পৃষ্ঠটান এত, তাহলে পৃষ্ঠ শক্তিও কত হবে? এতই হবে। তবে পৃষ্ঠ শক্তির কিন্তু এককটা যেটা, এটা কিন্তু জুল পার মিটার স্কোয়ার। এখানে একক হচ্ছে তোমার পৃষ্ঠটানের এককের সাথে একদম সিমিলার দেওয়া আছে, তো যাই হোক ম্যাটার না। পানির উপরিতলে রাখা 3 সেন্টিমিটার দীর্ঘ সুইকে টেনে তুলতে সর্বাধিক কত বল দরকার? তাহলে আমাদের হচ্ছে গিয়ে পৃষ্ঠটানের যে সূত্রটা ছিল T=F/L, এটাই তো আমরা প্রয়োগ করব। T=F/L, তাহলে তোমার F যেটা লাগতেছে F=T/L। আমরা বলছিলাম এই যে L যেটা, Lটা কিন্তু হচ্ছে টোটাল দৈর্ঘ্য, মানে পানির সংস্পর্শে কতটুকু দৈর্ঘ্য আছে সেইটা। তাহলে একটা সূচ যদি আমি ফেলি, একটা সূচ এরকম ধরে একটা সূচ ফেলি, তাহলে এই দিকেও পানি টাচ করে থাকবে, এই যে এই দিকে যে ডিরেকশন এই দিকেও পানি টাচ করে থাকবে, এই দিকেও পানি টাচ করে থাকবে। এটার প্রস্থ যেটা, প্রস্থটাকে আমরা হচ্ছে একদম মানে প্রস্থ নেই বললেই বা শূন্য প্রস্থ চিন্তা করতেছি আর কি। তো এই ক্ষেত্রে দুই দিকে কিন্তু হচ্ছে আমাদের এলটা থাকবে, T/12, তারপরে T/2 স্মল এল। এই স্মল এলটাকে আমরা বলতেছি এই যে সূচের যে দৈর্ঘ্য, তাহলে স্মল এল হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, আর টি এর মান তো সরাসরি দেয়া আছে, মান বসিয়ে দাও হয়ে যাবে। ওকে, পরবর্তী যেটা বলছে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির উপরিতল হতে 0.5 মিটার লম্বা একটি অনুভূমিক তারকে টেনে তুলতে সর্বাধিক যে বলের প্রয়োজন তার মান হচ্ছে এত। পানির পৃষ্ঠটান কত? আগেরটার মতোই, যে আমাদের হচ্ছে T=, বা আমরা এখন একসাথে বসিয়ে দিই F=T/2 স্মল এল। স্মল এল বলতে হচ্ছে তোমার সূচের দৈর্ঘ্য, টি হচ্ছে গিয়ে পৃষ্ঠটান, আর এখানে হচ্ছে পৃষ্ঠটানটুকু নির্ণয় করতে বলছে। তাহলে T=F/12। পানির উপরিতলে আলতোভাবে রাখা 3 সেন্টিমিটার, সবগুলো একদম সেম। বাসার কাজ, তোমরা যদি হচ্ছে গিয়ে আমাদের লেকচার কত সেটা আলোচনা করছি, লেকচার নাম্বার 11-এ হচ্ছে কি আমরা যে টপিকগুলো আলোচনা করছি, যে আমাদের পৃষ্ঠটানের জন্য যে এল এর মানটা অ্যাকচুয়ালি কত বসাবো, এই কনসেপ্টটা একদম টোটালি ক্লিয়ার করে যদি আসো, এটা হচ্ছে কি একদম মানে এই অঙ্কগুলো খুবই ইজি। তো পানির পৃষ্ঠটান এত হলে এত বেশের কোনো পানির ভিতরের ও বাহিরের চাপের পার্থক্য কত? তাহলে পানির বিন্দু কিন্তু বলছে, ঠিক আছে। তোমাকে পানির বুদবুদ যদি বলতো, এখানে কিন্তু ব্যাপারগুলো খুবই, আমরা গত ক্লাসে লেকচার নাম্বার 12-এ কিন্তু আমরা আলোচনা করছি যে অতিরিক্ত চাপ, ঠিক আছে, অতিরিক্ত চাপের যে সূত্রটা ∆P সমান, তোমাকে যদি হচ্ছে এটা থাকে যে দুইটার পৃষ্ঠ তুমি যদি বুঝতে পারো তাহলে 4T/R, আর যদি একটা পৃষ্ঠ থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট 2T/R। তো পানির বিন্দু, ঠিক আছে, পানির বিন্দু কিন্তু মানে পানির জাস্ট একটা ফুটা,
ভিতরে কিন্তু ফাঁকা নেই কোনো, তার মানে এখানে কয়টার পৃষ্ঠ থাকবে, জাস্ট বাইরের পৃষ্ঠটা থাকবে, ভিতরে কিন্তু কোনো পৃষ্ঠ থাকতেছে না, কারণ ভিতরটা তো একদম হচ্ছে কি টোটালি পূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 2t/r। তাহলে পানির ফুটা যদি বলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 2t/r। তারপরে তোমাকে যদি বলা হয় বায়ুর হচ্ছে গিয়ে বুদবুদ, পানির ভিতর বায়ুর বুদবুদ, মানে চারপাশে হচ্ছে পানি, ভিতরে একটা বায়ু বুদবুদ, সেটারও কিন্তু একটার পৃষ্ঠই শুধু, ঠিক আছে, ভিতরে কিন্তু বাতাস দ্বারা পূর্ণ, মানে ওই রকম কিন্তু ওই যে মোটা পানির মতো এরকম কিন্তু না। তো বায়ু যে বুদবুদ সেটারও 2t/r। তবে সাবানের যে হচ্ছে বুদবুদ, সাবানের বুদবুদে কিন্তু 2টা পৃষ্ঠ থাকে। এটা একটু ধরো হচ্ছে কি খুবই পাতলা হয়, তারপর আমি মোটা আকারে দেখাচ্ছি। তাহলে বাহিরে একটা পৃষ্ঠ, ভিতরের সাইডে একটা পৃষ্ঠ। আবার যদি পানির বুদবুদ বলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে গিয়ে 2টা পৃষ্ঠ। তাহলে পানির বুদবুদ আর সাবানের বুদবুদ সেই ক্ষেত্রে 2টার পৃষ্ঠ পাই, ছোটটা হয় 40/r। আর জাস্ট হচ্ছে তোমাকে যদি পানির বিন্দু বলে আর বাতাসের বুদবুদ বলে তাহলে 2t/r। তাহলে তোমাকে চাপের পার্থক্য বের করতে বলছে, তাহলে 2t/r, যেহেতু পানির ফোঁটা বলছে তাহলে 2t/r, তাহলে 2 ইন্টু, তো এই কনসেপ্টটাও কিন্তু আমরা লেকচার নাম্বার 12 ভালো করে কমপ্লিট করছি। 72 ইন্টু 10⁻³ বাই হচ্ছে আর, মানে ব্যাসার্ধ। তাহলে তোমাকে বলছে 4 মিলিমিটার ব্যাস, তাহলে আমাদের কিন্তু ব্যাসার্ধতে যাওয়া লাগবে, তাহলে 2 ইন্টু 10⁻³ ওকে, তাহলে হচ্ছে 72। ব্যাসের কোনো পানির বিন্দুর ভিতরের এবং বাইরের চাপের পার্থক্য, আমরা তো সব কিছু ঠিকঠাকই বসালাম, 2 কি বসাইছি, 2t, 2 ইন্টু 72, 10⁻³ বসাতে হবে না, কারণ নিচে হচ্ছে কি আমরা তো একটা 2 পাবো, 72ই তো। আচ্ছা 72 হচ্ছে অ্যান্সার হওয়া উচিত, কিন্তু 72 এখানে নেই, তার মানে হয়তো আমাদের অপশনগুলো একটু ভুল, 72 হবে, ঠিক আছে, এটা 72। এখানে দেওয়া আছে যে সিমিলার প্রায় হচ্ছে কাছাকাছি অ্যান্সার, সেটা হচ্ছে 144, মানে হচ্ছে এখানে হয়তো 40 বসায় দ্বারা করছে, তো 40 এখানে হবে না, কারণ হচ্ছে কি তোমাকে কি বলছে পানির বিন্দু, ঠিক আছে, পানির ফুটা কিন্তু বলছে, পানির বুদবুদ কিন্তু বলে নেই, পানির ফুটা। যদি বুদবুদ বলতো তাহলে হচ্ছে 40/r হইতো, 70 হবে, 70 নিউটন/মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে তোমার, এটা সঠিক, মানে সঠিক অপশনটা নেই এখানে, যেগুলো আছে হয়তো তারা যেভাবে করছে তারা বুদবুদ ধরে অ্যান্সার করে ফেলছে। ওকে, তো তারপরে বলছে পানির উপরিতল হতে 0.5 মিটার লম্বা একটি অনুভূমিক তারকে টানি তুলতে তারের ওজন সহ সর্বাধিক এত বলের প্রয়োজন হয়, পানির পৃষ্ঠটান কত? তাইলে এটা তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কাগজ টির পৃষ্ঠটানের পানির উপর ভাসছে, পৃষ্ঠটানের জন্য কাগজটির উপর যে বল কাজ করে তা হলো, তাহলে হচ্ছে ব্যাসার্ধ, মানে বৃত্তাকার বলছে, ঠিক আছে, বৃত্তাকার একটা কাগজ, তাহলে বৃত্তাকার কাগজ যদি থাকে তাহলে হচ্ছে পানি কতটুকু অংশ দিয়ে টাচ করে থাকে বলো তো, F=T/L, যে আমরা পড়ছি T/L, তাহলে পৃষ্ঠটান তো থাকবেই, আর L হচ্ছে তোমার যেহেতু বৃত্তাকার কাগজ তাহলে হচ্ছে তার পরিধি, ঠিক আছে, 2πr। আমরা বলছিলাম গত ক্লাস বলতে লেকচার নাম্বার 11-তে, যে কয়েন বলো মানে পয়সা, তারপর হচ্ছে ক্যারামের স্ট্রাইকার, মানে বৃত্তাকার যত বস্তু তার হচ্ছে কি টোটাল পরিধি, যেটা পরিধি বরাবর তরল টাচ করে থাকে, তাহলে T/2πr, তাহলে T/2πr। পানির উপরিতলে রাখা এত দীর্ঘ একটি সূচকে টেনে তুলতে সর্বাধিক যে বলের প্রয়োজন পানির পৃষ্ঠটান এত, তাহলে এই ক্ষেত্রে সেম, F= তোমার T/L, F= T/L, এখানে ক্যাপিটাল L যেটা, এটা কিন্তু আবার হচ্ছে কি টোটাল পানি কতটুকু দৈর্ঘ্য টাচ করে আছে সেটা। তাহলে সূচ যেটা, সূচ হচ্ছে যদি এতটুকু লম্বা হয় তাহলে এই দিকেও পানি টাচ করে থাকে, এই দিকেও পানি টাচ করে থাকে, মানে দুই দিকে পানি টাচ করে থাকে, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে তোমার T/2l, মান বসাও, অঙ্ক হয়ে যাবে। এল বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেম তরলে নিমজ্জিত করে তোলা হলো, তাহলে এল বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেম, তাহলে আমি যদি বলি কতটুকু দৈর্ঘ্য তরলে টাচ করেছিল, বাহুটা হচ্ছে গিয়ে এল, আর শেপটা কেমন বর্গাকার, তার মানে টোটাল যে তার পরিসীমা, ঠিক আছে, টোটাল যে দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য টাচ করে আছে, এইদিকে এল, এইদিকে এল, এইদিকে এল, বা এইগুলোকে আমি স্মল এল বলি, এইদিকে স্মল এল, এইদিকে স্মল এল, এইদিকে স্মল এল, এইদিকে স্মল এল, তাহলে আমি যদি বলি ক্যাপিটাল এল এর মানটা কত হবে, তাহলে 4 স্মল এল, ঠিক আছে, মানে এতটুকু দৈর্ঘ্য টোটাল টাচ করে আছে, নিমজ্জিত করে তোলা হলো। এর এক বাহু এক দূরত্বে সরাতে কৃত কাজ কত, ঠিক আছে। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মানে এখানে পৃষ্ঠটান বা এফ বের করতে বলে নাই, বের করতে বলছে যে এক্স দূরত্ব সরাতে একটা বাহু, ধরো যে এই বাহুটা, এখান থেকে আমরা চলে অ্যান্সার করে ফেলি, মানে তোমাকে যদি বলতো এটা হচ্ছে পানিতে ডুবানো, সেটাকে টেনে তুলতে কত বল লাগতো, ঠিক আছে, তখন কিন্তু আমাদের হচ্ছে এই ক্যাপিটাল এল টুকু এটা বসাইতাম, মানে আমাদের অন্য একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল।
তো আমরা এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ধরো একটা বাহুকে আমাদের এক্স পরিমাণ সরাতে, ঠিক আছে, ধরো এই যে এই বাহুটাকে আমরা এই যে এক্স পরিমাণ সরাইছি, সরিয়ে যে এখানে নিয়ে নিচ্ছি বাহুটাকে, তাহলে কি তার এরিয়া কিছুটা চেঞ্জ হয়েছে না? আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি যে আমি যদি কোনো এরকম একটা হচ্ছে কি তরলের পৃষ্ঠ বা হচ্ছে এরকম ভিতরে বর্গাকার ফ্রেম, মানে কি যে এই অংশটা ফাঁকা ছিল, তো এটার ভিতরে অবশ্যই কি একটা তরলের যে আস্তরণ, ঠিক আছে, আস্তরণ কিন্তু সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আমি যদি এখন এটাকে এই বরাবর সরাই, এই পর্যন্ত নিয়ে যাই, তাহলে আমরা বলবো কি এটা যে পৃষ্ঠের, এটা কিন্তু এরিয়াটা চেঞ্জ হয়েছে। কতটুকু এরিয়া চেঞ্জ হয়েছে? যে আমি এক্স পরিমাণ সরাইছি, তার মানে এই যে এই আমাদের এতটুকু যদি এরিয়া, এটা যদি আমি কাউন্ট করি, তো এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার স্মল এল, প্রত্যেকটার দৈর্ঘ্য যেহেতু এল ছিল, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এল, আর আমি এইদিকে বাড়াইছি হচ্ছে গিয়ে কি এক্স, তার মানে আমি এতটুকু এরিয়া কিন্তু চেঞ্জ করছি ডেলে, এতটুকু এরিয়া আমি চেঞ্জ করছি। তো আমি এই এরিয়া বাড়ানোর জন্য কিন্তু আমার একটা কাজ করতে হয়েছে, তাহলে এই কাজের পরিমাণ হচ্ছে তোমার কি টি ইন্টু ডেল এ, বা তোমাকে যদি পৃষ্ঠ শক্তি দেওয়া থাকে তাহলে ই ইন্টু ডেল এ, তো এখানে কি দেওয়া আছে, পৃষ্ঠটান দেওয়া আছে, তাহলে পৃষ্ঠটান ইন্টু ডেল এ, তাহলে টি ইন্টু আমরা এখানে ডেল এ যেটা পাই সেটা হচ্ছে এল ইন্টু এক্স, সেটা কিন্তু একটা পৃষ্ঠের জন্য, কিন্তু এই ফ্রেমের উপরের দিকে এবং হচ্ছে কি বাহিরের দিকে বা উপরের দিকে নিচের দিকে বা এই পাশের দিকে এবং ওই পাশের দিকে, দুই দিকে কিন্তু দুইটা হচ্ছে কি এরকম স্বচ্ছ পৃষ্ঠ তৈরি হয়, ঠিক আছে। তার মানে আমাদের হবে কত, দুইটা পৃষ্ঠার জন্য টু ডেল এ বা টু এল এক্স, তাহলে টুটাকে আমরা সামনে নিয়ে আসি, এল এক্স, ঠিক আছে। এখানে এলটাকে স্মল এল যেটাকে আমরা বলতো সেটাকে ক্যাপিটাল এল দেওয়া ছিল, সেজন্য অপশনগুলো হয়তো ক্যাপিটাল এল দিয়ে থাকতে পারে, তাহলে টু টি এল এক্স, তাহলে টু টি এই যে এল এক্স, এটা হচ্ছে তোমার টোটাল কাজের পরিমাণ। লেকচার নাম্বার 12 এটা আমরা ডিটেলস আলোচনা করছি, তোমরা এটা একটু দেখে ফেলতে পারো। তারপর তোমাকে বলছে যে কাচ নলকে বেজায় এর উপর একটি তরলের স্পর্শকোণ 30 ডিগ্রি, তরল ও কাচ নলের সংস্পর্শে বৃত্তের 5 সেন্টিমিটার এবং তরলের পৃষ্ঠটান এত, উলম্ব রেখা বরাবর পৃষ্ঠটানের উপাংশ মান কত, ঠিক আছে। তাহলে স্পর্শকোণ 30 বলছে, আবার হচ্ছে তরলকে বেজায়, তাহলে তরলকে যদি বেজায় তাহলে আমাদের হচ্ছে কি কেমন ছিল বলো তো, যে এরকমভাবে চিন্তা করি, তরলকে যদি ভিজায় তাহলে আমি এরকম একটা নল যদি এটার ভিতর ডুবাই, ভিজালে হচ্ছে কি পানিটা একটু উপরের সাইডে চলে আসে, ধরো এই বরাবর আসছে, মানে হচ্ছে এই অংশটা এই যে এরকমভাবে বেঁকে যায়, ঠিক আছে। আর আমাদের স্পর্শকোণ যেটা, স্পর্শকোণ যেন কী ছিল, এই তরলের স্পর্শক বরাবর যদি আমি একটা রেখা টানি, স্পর্শক বরাবর আমি এই যে এরকমভাবে একটা রেখা টানলাম, আর এটা হচ্ছে তরলের ভিতরে এই কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে, মানে এটা হচ্ছে আমাদের এখানে স্পর্শকোণটা, ঠিক আছে। এই যে কোণটুকু, এই কোণটুকু আমাদের এখানে কি স্পর্শকোণ, ওকে। তাইলে আমাদের হচ্ছে গিয়ে তোমাকে বলছে, তাহলে আমাদের এখানে স্পর্শ মানে পৃষ্ঠটান যেটা, এটা এই তরলের স্পর্শক বরাবর কাজ করে, তার মানে এই যে এই বরাবর কাজ করতেছিল, তাহলে এটা যে কোণ, এই দিকের কোণটাও কত হবে, সেমই হবে। তাহলে নিচের কোণটুকু দেওয়া ছিল তোমার 30 ডিগ্রি, এই কোণটুকু দেওয়া ছিল তোমার 30, তাহলে এইদিকেও 30, তাহলে পৃষ্ঠটানের মান কত ছিল 5, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই যে এই পৃষ্ঠটানের উল্লম্ব উপাংশ, কোন উপাংশ চাওয়া হয়েছে, উল্লম্ব রেখা বরাবর উপাংশ, তাহলে এটা হচ্ছে তোমার পৃষ্ঠটানের মান, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাহলে আমাদের এই যে এই দিকের যে উপাংশটা, এই উপাংশটা কত হবে, টি কস 30 ডিগ্রি, তাহলে জাস্ট মান বসালেই হচ্ছে। নলে কি পরিমাণ তরল উত্তোলিত হবে, তাহলে নলে কি পরিমাণ পানি উত্তোলিত হবে, এটা আসলে হচ্ছে টি কস 30 ডিগ্রির মানের সমান, এত ওজনের পানি উত্তোলিত হবে, ঠিক আছে। ধর হচ্ছে কি আমাদের পৃষ্ঠটানের উল্লম্ব যে উপাংশটা দেখলাম সেটা হচ্ছে তোমার টি কস 30 ডিগ্রি, মানে এতটুকু বল উপরে দিয়ে কাজ করতেছে। এখন এই নলে হচ্ছে যে পরিমাণ পানিটা উঠতেছে, এটা কিন্তু হচ্ছে কি নিজের ফোর্সে, মানে এক্সট্রা করে উঠে যাচ্ছে না, যেটা আসলে উঠার কথা ছিল না, এই যে এত পর্যন্ত যে উঠে গেছে, তাহলে এই যে এখানে যতটুকু বর উঠছে এটা তো আসলে অবশ্যই কি পৃথিবী টানতেছিল এমজি বলে, তাই না। তাহলে আমাদের হবে কি এখানে অ্যাকচুয়ালি যে 2t cos θ, মানে উপরের দিকে যে বলের উপাংশটা, এই বলটুকু আসলে হচ্ছে কি এমজি বরকে ধরে রাখছে, ঠিক আছে। তার মানে আমাদের এখান থেকে এম এর মানটুকু আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা দেখি, টি এর মান ছিল হচ্ছে তোমার 5 নিউটন পার সেন্টিমিটার, ঠিক আছে। 5 নিউটন পার সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদের হচ্ছে গিয়ে কি 1 মিটারে কাউন্ট করতে হবে, 5 নিউটন পার সেন্টিমিটার, তাহলে 5 ইন্টু 100 মানে 100 সেন্টিমিটার 500 নিউটন, মানে পৃষ্ঠটানের যে মান এটা 5 নিউটন পার সেন্টিমিটার এককে কিন্তু দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে লাগবে কত, নিউটন পার মিটারে, ঠিক আছে। তাহলে নিউটন পার মিটার হবে তোমার 500 নিউটন, 500 নিউটন। তো এই 500 নিউটনের উপরের দিকের উপাংশ মানে টি কস থিটা, তাহলে কস 30 ডিগ্রি, জাস্ট মান বসায় দাও, সমান হচ্ছে তোমার এমজি, তাহলে এটাকে তুমি জি দ্বারা ভাগ করো, 9.8 দ্বারা ভাগ করো,
তাহলে 44 সামথিং 44 দশমিক একটা এদিক সেদিক করছি, 100 সেন্টিমিটার এই তো 1 মিটার, তাই না? ওকে, বৃত্তের তরলের পৃষ্ঠটান, কাচের বৃত্তের 5 সেন্টিমিটার তরলের পৃষ্ঠটান। ও এখানে তো আবার হচ্ছে গিয়ে তোমার 5 সেন্টিমিটার ছিল, আমরা হচ্ছে গিয়ে পৃষ্ঠটানের মানটা বের করছি, কিন্তু আমাদের টোটাল যে বল এটা আমাদের হচ্ছে এখানে একটু সমস্যা হয়ে গেছে। উপাংশটা ছিল টি কস থিটা, পৃষ্ঠটানের উপাংশ, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বলছিল তো বলের উপাংশ, তাহলে টিটা কিন্তু আমাদের এফ এ কনভার্ট করতে হবে, যেখানে এফ কনভার্ট করতে হবে। 5 সেন্টিমিটার যেহেতু ছিল, পার সেন্টিমিটার বৃত্তের, আচ্ছা ওকে যাই হোক, তাহলে এখানে এফ এর যে ভ্যালুটা হবে, এফ হচ্ছে তোমার টি এল আর কি, টি ইন্টু, এখন এল বলতে তোমার কি কি বোঝাচ্ছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা হচ্ছে বৃত্ত, তাই না? 5 সেন্টিমিটার এবং তরলের পৃষ্ঠটান, তরল ও কাঁচ নলের সংস্পর্শে বৃত্তের 5 সেন্টিমিটার, আচ্ছা বৃত্তের জাস্ট 5 সেন্টিমিটার বলছে, তার মানে এখানে একদম টোটালি বৃত্তও বলে নাই, জাস্ট 5 বসিয়ে দাও তাহলেই হবে, 5 সেন্টিমিটার, তাহলে 5 নিউটন পার সেন্টিমিটার, তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে এফ এর ভ্যালু 25, প্রতি সেন্টিমিটার হচ্ছে তোমার কত, 5 সেন্টিমিটার, তাহলে এফ এর ভ্যালুটা হবে তোমার 25, তাহলে 25 বসে আর কি যেটা পাবা এটা তোমরা নিজেরা করে নিবা, এটা আমি আর হচ্ছে গিয়ে দেখাচ্ছি না। দেখি কত অ্যান্সার আসে, cos 30 ডিগ্রি, cos 30 সমান হচ্ছে গিয়ে 9.8, আচ্ছা যেটা অ্যান্সার আসুক 2.2 আসে, ঠিক আছে 2.2। আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ, ঠিক আছে, সময় থাকলে হয়তো আর একটু সময় নিয়ে দেখাতে পারতাম, তো যাই হোক তোমরা হচ্ছে যে কনসেপ্ট শিখে আসছো জাস্ট সেটা বসায় দিলেই হবে। তাহলে আমি দ্রুত অগ্রসর হই। টু অনুপাত অনুপাতে একটি বেশ বিশিষ্ট দুটি সাবান পানির বুদবুদের বিতর্ক অতিরিক্ত চাপের অনুপাত কত? তাহলে হচ্ছে কি এটা আমরা অলরেডি একবার করছি যে টু অনুপাতন হোমওয়ার্ক এটা করে ফেলবা। তারপরে বলছে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এবং সাবানের দ্রবণের পৃষ্ঠটানে তো বুদবুদের বাইরের এবং ভিতরের মধ্যে অতিরিক্ত চাপের পরিমাণ কত? তাহলে হচ্ছে যেহেতু সাবানের বুদবুদ বলছে তাহলে সূত্রটা কি 40/r, ঠিক আছে, ডেল পি। পরে কি বলছে, দুটি ছোট পানির কণা একত্রে মিশে একটি অপেক্ষাকৃত বড় কণায় পরিণত হলো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হয় বলতো, দুটি ছোট পানির কণা একত্রে মিশে, তার মানে হচ্ছে কি ছোট একটা কণা ছিল, ছোট আরেকটা কণা ছিল, তাহলে এই দুইটার যে হচ্ছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুটো মিলে যদি এক হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রফলটা মানে কমে, এটার ক্ষেত্রফল ধরো হচ্ছে a1, এটার ক্ষেত্রফল হচ্ছে a1, আর ফাইনালি এটা বড় হয়েছে তাহলে এটা বিগ দিলাম, তাহলে এইটার ক্ষেত্রফলটা কিন্তু টোটালি কমে, মানে এই দুইটা যোগ করে যা আমরা পাইতাম a1 প্লাস a2, এই দুইটা যোগ করে আমরা যা পাবো এটা গ্রেটার দেন এ বিগ, মানে হচ্ছে কি বড়টার এরিয়া। তাহলে যেহেতু এখানে এরিয়া কমতেছে তার মানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের কিন্তু কিছু পরিমাণ এনার্জি আমরা পাবো, ঠিক আছে, মানে হচ্ছে রিলিজ হবে আর কি এনার্জি, মানে শক্তির নির্গমন ঘটবে। আমরা যদি হচ্ছে কি এরিয়া বাড়াই তাহলে হচ্ছে আমাদের কাজ করতে হয়, মানে শক্তি দিতে হয়, এরিয়া বাড়াতে হলে শক্তি দিতে হয়, তো আমরা দেখতেছি এখানে বেশি এরিয়া থেকে কম এরিয়াতে আসছে, তো এরিয়া বাড়ালে যদি শক্তি দিতে হয় তাহলে এরিয়া কমলে কি হবে, শক্তিটা রিলিজ করবে বা সে নির্গমন করবে। ওকে, তাহলে এই নাম্বারটা হচ্ছে সঠিক। প্রতিটি এত বেশ বিশিষ্ট পানির ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করলো, বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত? ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এটার জন্য সূত্রটা যেন কি ছিল, যে আর ইকুয়াল ঘনমূল অফ এন যতগুলো ফোঁটা, এন হচ্ছে যতগুলো ফোঁটা ইন্টু স্মলার, ঠিক আছে। তো এই সূত্রের মান বসিয়ে করে ফেলো। ওকে, এগুলো হচ্ছে সবই সেম, আমি এটা হচ্ছে কি আর করবো না, সবগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, একটি সাবানের বুদবুদকে, ঠিক আছে, সাবানের বুদবুদ যেহেতু বলছে তাহলে পৃষ্ঠ কয়টা হবে, দুইটা হবে, এটা আমি করে দিচ্ছি। সাবানের বুদবুদ যেহেতু তাহলে পৃষ্ঠ কয়টা, দুইটা। 1 সেন্টিমিটার ব্যাস হতে ধীরে ধীরে আকৃতি বৃদ্ধি করে 10 সেন্টিমিটার ব্যাসে নেওয়া হলো, তাহলে হচ্ছে কৃতকাজের পরিমাণ কত? তোমাকে বলছে সাবান পানির পৃষ্ঠটা নেত, তাহলে আমাদের হচ্ছে কৃতকাজের সূত্রটা যেন কি ছিল, গতকালকে আমরা পড়ছিলাম ই সমান ছিল W/ডেল এ। এখান থেকে আমি কাজের যে সূত্রটা সেটা দিয়ে নিয়ে আসি, তাহলে হচ্ছে W সমান ই ইন্টু ডেল এ, তাই না ব্যাপারটা? তাহলে আমাদের এখানে ই হচ্ছে গিয়ে পৃষ্ঠ শক্তি, যেটা সংখ্যা অথবা পৃষ্ঠটানের সমান, তাহলে পৃষ্ঠটানের মান কত দেওয়া আছে, 25 × 10⁻³ তাহলে ই এর মান আমরা সরাসরি পৃষ্ঠটানের মান বসিয়ে দিতে পারি 10⁻³ আর এ হচ্ছে আমি যে পরিমাণ এরিয়া চেঞ্জ করছি ডেল এ, ঠিক আছে। তাহলে ডেল এটা এখানে কত হবে বলো তো, ডেল এর সমান হচ্ছে তোমার ফাইনাল এরিয়া মাইনাস হচ্ছে তোমার ইনিশিয়াল এরিয়া। তাহলে ফাইনাল এরিয়া কত হয়েছে বলো, আমাদের যেহেতু হচ্ছে গিয়ে
এখানে গোলাকার বা হচ্ছে কি মানে গোলকাকৃতির একটা বস্তু, তাহলে হচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র বিশ্বের ক্ষেত্রফল 4πr²। তাহলে 4πr ফাইনাল স্কোয়ার মানে 10 স্কোয়ার। 10 বলতে এখানে সেন্টিমিটার এককে দেওয়া আছে, আমি এটা হচ্ছে কি মিটার নিতে হবে, 10⁻²² স্কোয়ার। তো এটা হচ্ছে তার কি ফাইনাল ক্ষেত্রফল 4π10 × 10⁻² স্কোয়ার। এটা হচ্ছে তার ফাইনাল ক্ষেত্রফল। এখান থেকে আমি বের করবো কি ইনিশিয়াল ক্ষেত্রফল, মানে শুরুতে যে ক্ষেত্রফলটুকু ছিল। তাহলে শুরুতে ক্ষেত্রফল ছিল 4π, আর তার শুরুতে আর কত ছিল বলো তো 1 সেন্টিমিটার। তাহলে 1 × 10⁻², মানে জাস্ট 10⁻² স্কোয়ার। তাহলে এই তো আমাদের হচ্ছে কি ফাইনাল ক্ষেত্রফল মাইনাস হচ্ছে আমাদের ইনিশিয়াল ক্ষেত্রফল। তো এখান থেকে একটা আমরা মান পাবো, এটা হচ্ছে তোমার ডেল এ এর মান, ডেল এ, ঠিক আছে, এটাকে এখানে লিখি। তাহলে এখান থেকে আমরা যে মানটুকু পাবো সেটা হচ্ছে তোমার ডেল এ এর মান। এখন এখানে যেহেতু সামনে দুইটা পৃষ্ঠ, কয়টা পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ, অলওয়েজ মাথায় রাখবে সামনের যে বুদবুদ সেটা হচ্ছে দুইটা পৃষ্ঠ। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ডেলে মানে এই অঙ্কের জন্য তোমার ডেলে হচ্ছে 2 × এই মানটুকু, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু 2 ডেল এ লাগবে। আমরা একটা ডেল মানে একটা পৃষ্ঠের জন্য ডেল এ নির্ণয় করছি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি হবে কি আমাদের এখানে যে ডেল এর মানটুকু বসাবো এটা কিন্তু দুইটা পৃষ্ঠের জন্য বসাবো। তাহলে হচ্ছে আমরা ওইখানে যে মানটুকু পাবো 2 × ডেল এ বসাতে হবে, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে কি ব্র্যাকেটে লিখে দিতে পারো, অথবা যেভাবে উদ্দীপকে কোশ্চেনের ধরন অনুসারে তোমার যে অ্যান্সারের ভিত্তিতে ওইরকমভাবে লিখবা আর কি। ওকে, হিসাব তোমরা নিজেরা করে ফেলবা। তাহলে এখন কৈশিকতা এবং স্পর্শকোণ এটা আমরা চলো করে ফেলি। তোমাকে বলছে তাপমাত্রার বৃদ্ধি পেলে তরলের স্পর্শকোণ কি হয়। এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি, তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের যে পৃষ্ঠটান সেটা কিন্তু হচ্ছে তোমার কমে যায়, তাই না। আর পৃষ্ঠটান কমার ফলে কিন্তু কিছুটা চেঞ্জ হয়। তো আমার যাই হোক মুখস্থ নেই, তোমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা আলোচনা করছি সেই অনুসারে অ্যান্সার করে ফেলবা। ভিন্ন পরিধির দুইটি কৈশিক নল পানিতে ডোবানো হলে পানি স্তম্ভের উচ্চতা কি হবে, পানি স্তম্ভের যে উচ্চতাটা সেটা হচ্ছে কি আমাদের আর এর সাথে কি একটা সম্পর্ক আছে, তাই না। রোজি আর এইচ টি, এইচ ইকুয়াল হচ্ছে কি আমাদের যে টি এর সূত্র রোজি আর এইচ বাই 2 cos থিটা, রোজি আর এইচ বাই 2 cos থিটা, তাই না। তো তোমাকে এখানে দেখো যে হচ্ছে তোমার বাস্তব জীবনে তুমি যদি চিন্তা করো যে হচ্ছে যে আর এর সাথে আমরা এই সূত্র অনুসারে দেখতেছি আর এর সাথে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাস্তব জীবনে চিন্তা করলে তুমি চিন্তা করতে পারো আমি যদি একটা হচ্ছে কি মানে মুঠা যে নল এটা ডোবালে হচ্ছে কিন্তু পানির উচ্চতাটা কম আসে, তাহলে হচ্ছে কম পরিধির নলে বেশি উচ্চতায় কিন্তু উঠবে, ঠিক আছে। কম পরিধির নল মানে হচ্ছে যেগুলোটা মানে যে নলটার চিকন আর কি, মানে ব্যাসার্ধ কম। তো কৈশিক নলে তরলের মুক্ত তল অবতল হয় যখন, তরলের মুক্ত তলটা কখন অবতল হবে, ওই যে ধরো হচ্ছে কি কৈশিক নলের ভিতর এই যে এরকম হয়েছে আর কি, অবতল, মুক্ত তলটা অবতল হয়েছে, তখন আসলে হচ্ছে তোমার ওই যে ভিতরে যে পানিটা এটা পানিটা হচ্ছে কি কিছুটা উপরে উঠে আসে, মানে এই বরাবর উপরে উঠে যায়। তো উপরে কখন ওঠে, যখন হচ্ছে কি আমাদের ওই তরল হচ্ছে যদি ওই নলটাকে ভিজায়, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার স্পর্শকোণের ব্যাপারটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে দেখো স্পর্শকোণ কত, আমরা বলছিলাম যে স্পর্শকোণটা হচ্ছে তরলের যে মুক্ত পৃষ্ঠ, ঠিক আছে। এই আমি যে মুক্ত পৃষ্ঠ ধরি, এই মুক্ত পৃষ্ঠে আমি যে একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে তরলের ভিতরে গিয়ে, ঠিক আছে, তরলের ভিতরে গিয়ে এটা কত কোণ উৎপন্ন করে, তরলের ভিতরে এই যে এই নলের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা হবে অবশ্যই কি তোমার <90। যে আমাদের কোণটুকু দেখতেছি এটা হচ্ছে তোমার <90, বা তুমি এখানে মানে এই দিক দিয়েও চিন্তা করতে পারো, ওইটা চিন্তা করতে হবে না, তুমি এখানে চিন্তা করো অবতল, তাই না। ওকে, তাহলে এই যে এই বরাবর মুক্ত পৃষ্ঠে আমি একটা স্পর্শক অঙ্কন করবো। তো স্পর্শকটা এই যে এই বরাবর যাবে তরলের ভিতরে, এই যে তরলের গভীরে আর কি ভিতরে এই পাইপের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে, তাহলে এই কোণটা অবশ্যই 90 থেকে ছোট, তাহলে স্পর্শকোণ থিটা <90, ঠিক আছে। কঠিন ও তরল পদার্থের মধ্যকার স্পর্শকোণ নিচের কোণটি হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট কোনো প্রকার মানে তোমার নলেজ কনসেপ্ট ছাড়াও কিন্তু হচ্ছে তুমি এখানে অ্যান্সার করে ফেলতে পারবা 120 ডিগ্রি। কীভাবে, কারণ দেখো বাদ বাকি যে দুইটা মানে 40 আর 60 দুইটা কিন্তু হচ্ছে 90 থেকে ছোটো, এখানে যে বাঘটা হয় এটা হচ্ছে হয় 90 থেকে বড় অথবা 90 থেকে ছোটো, তাহলে আমরা একটা হচ্ছে 90 থেকে বড় দেখতেছি, তাহলে এটা হচ্ছে সঠিক। আর যদি কনসেপ্টের কথা বলি, এটা লেকচার 12 আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করে আসছি। পৃষ্ঠটান সংক্রান্ত পরীক্ষায় একটি কৈশিক নলে পানি উঠে এত, ওই পরীক্ষাটি পৃথিবীর চারদিকে আবর্তনশীল কোনো উপগ্রহে করা হলে ওই কৈশিক নলে পানি উঠবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার আমাদের পানি যে উঠা, এই উঠাটাকে রোধ করে কি জি, তাই না, mg হচ্ছে নিচে দিয়ে কাজ করে, আর টি যতটুকু আর কি আমার সৃষ্টি হয়, ঠিক আছে। তো
যতটুকু পৃষ্ঠটানজনিত বলের জন্য যতটুকু উপাংশ সৃষ্টির উপরের দিকে আমি ধরলাম এফ কস থিটা, এই এফ কস থিটা আসলে এই এমজিকে প্রতিরোধ করে যতটুকু আর কি টেনে তুলতে পারে। তো যদি হচ্ছে কি এরকম চারদিকে আবর্তনশীল কোনো উপগ্রহে করা হয় তাহলে সেই ক্ষেত্রে জি কত বলো তো, সেই ক্ষেত্রে জিটা হয় 0। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি কৈশিক নলের সমগ্র পৃষ্ঠ কিন্তু উঠে যাবে, ঠিক আছে, কারণ হচ্ছে তখন তো নিচের দিকে কোনো বল থাকে না। এখন ধরো কৈশিক নল পানিকে উপরে তুলতে চায়, কিন্তু কেন তুলতে পারে না, নিচের দিকে এমজি আছে এর জন্য তুলতে পারে না। এখন যদি ওই রকম আবর্তনশীল গ্রহে চলে যায় তো সেই ক্ষেত্রে এমজি আর থাকবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি একদম তোমার ম্যাক্সিমাম মানে নল আমি যতটুকু ততটুকু পর্যন্ত উঠে যাবে, মানে অসীম পর্যন্ত উঠে যাবে আর কি। স্পর্শ কোণ নির্ভর করে, এটা হচ্ছে কি হোমওয়ার্ক সরাসরি স্লাইডে ছিল। একটি কৈশিক নলে গ্লিসারিন ডোবালে কাঁচ ও গ্লিসারিনের স্পর্শকোণ সূক্ষ্মকোণ হবে। গ্লিসারিন হচ্ছে গিয়ে কাঁচকে বিজয় কিনা এটার উপর ডিপেন্ড করে। তল পৃষ্ঠ অবতল আকার ধারণ করে কাঁচ ও গ্লিসারিন স্পর্শকোণ স্থূলকোণ হয়। তো স্থূলকোণ কখন হয়, যখন হচ্ছে বিজায় না, ঠিক আছে। আর যখন বিজায় না তখন হচ্ছে গিয়ে কিন্তু উত্তল অবস্থা ধারণ করে। তাইলে আমাদের এখানে যে ব্যাপারগুলো হবে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক, 1 আর 2, তাহলে 1 আর 2 হচ্ছে এ অপশন পরে তোমরা বুঝতে পারবা কাঁচ ও গ্লিসারিনের স্পর্শকোণ সূক্ষ্ম হয়, কারণ এখানে হচ্ছে গিয়ে গ্লিসারিন দ্বারা হচ্ছে কি তোমার কাঁচ ভিজে তল পৃষ্ঠ অবতল আকার ধারণ করে, এটাও সঠিক, ঠিক আছে, কারণ যখনই ভিজে তখনই অ্যাকচুয়ালি হচ্ছে অবতল আকার ধারণ করে। তারপরে কাঁচ ও গ্লিসারিনের স্পর্শকোণ হচ্ছে স্থূলকোণ হয়, যখনই হচ্ছে ভিজায় তখন আর স্থূলকোণ হয় না। আচ্ছা, তখন স্পর্শকোণ থিটা হলে যাই হোক এইগুলো এখন তাহলে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে ফেলতে পারবা। গাছের গোড়ায় বালি জমে গাছ মরে যায়, এর কারণে হচ্ছে কি বালি আসলে অধিক পানি শোষণ করে ফেলে, বালি অধিক পানি শোষণ করে ফেলে। তো আর কয়েকটাই আছে। তো আজকে আমাদের যেহেতু ক্লাসের টাইম প্রায় শেষ, আমরা আর হচ্ছে গিয়ে দেখাবো না। তোমরা যেটা করবা এখানে সবই হচ্ছে দেখো, সবই হচ্ছে গিয়ে আমাদের পড়ার মধ্যেই, মানে এখানে মেইনলি হচ্ছে কি আমি এই ব্যাপারগুলো নিয়ে আসছি যাতে তোমাদের হচ্ছে গিয়ে একটা আইডিয়া হয় যে আমাদের কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা বিগত বছরে কী টাইপের কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তো এই জন্যই মূলত এই ক্লাসটা নেওয়া, মানে এখানে যে আমি সব ধরে ধরে তোমাদের মানে একটা ব্যাপার কিভাবে আসছে, কত মান বসাবো, সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করে দেব, মানে এই উদ্দেশ্যে আসলে ক্লাসটা নেওয়া না। ক্লাসটা নেওয়ার এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে আমাদের প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া দেয়া, ঠিক আছে, যে হচ্ছে গিয়ে বিগত বছরে বোর্ড কোয়েশ্চেন কেমন হয়েছে বা হচ্ছে অ্যাডমিশন টেস্টে কেমন কোয়েশ্চেন আসছে। তো এই দ্বিতীয় পার্টের যত কোয়েশ্চেন মানে হচ্ছে কি বিশেষ করে বোর্ড এবং হচ্ছে গিয়ে অ্যাডমিশন সব ধরনের কোয়েশ্চেন আমি এখানে রাখতে চেষ্টা করেছি। তো এটার ভিত্তিতে মূলত হচ্ছে কি তোমরা একটা ক্লিয়ার আইডিয়া আশা করি নিতে পারবা, ঠিক আছে। তো নিজের আরও বেশি সলভ করবা, প্র্যাকটিস করবা। আমি হচ্ছে এই চ্যাপ্টারের উপর একটা স্পেশাল সিকিউ ক্লাস নিতেও চেষ্টা করব। তো হচ্ছে কি পরবর্তীতে হয়তো আরও স্পেশাল এমসিকিউ ক্লাসও আসবে, যেখানে আরও হয়তো ডিটেলস ব্যাখ্যা সহ সব কিছু বলে দেবো। তো সেই পর্যন্ত তো আর কি তোমরা নিজেরা প্র্যাকটিস করে যাবে। আর হচ্ছে কি যদি যদি ক্লাস এক্সট্রা আবার নেই তো অবশ্যই তো অ্যানাউন্স করে নেব। আর অবশ্যই তো ক্লাস ইউটিউবে দেখতেই পারবা, সব ক্লাসই হচ্ছে কি অলওয়েজ ফ্রি থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাস পর্যন্ত বা পরবর্তী চ্যাপ্টার যখন শুরু করবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ঠিক আছে, সেই কামনা। তোমরা সবাই হচ্ছে গিয়ে মানে তোমাদের যে নিজেদের পড়াশোনা সেটা হচ্ছে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে মানে যেভাবে হচ্ছে ইফেক্টিভলি পড়া যায়, অন্যান্য হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া বলো বা হচ্ছে অন্যান্য যা কিছু আছে যাবতীয় ব্যাপার থেকে দূরে থেকে কীভাবে হচ্ছে নিজের বেস্টটুকু হচ্ছে গিয়ে নিয়ে আসা যায় সেটার দিকে হচ্ছে ফোকাস করো, ঠিক আছে। তো তোমাদের জন্য সবসময় শুভকামনা। ধন্যবাদ সবাইকে।